বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমি আর্য আছি আপনার সাথে। আজ আবারও একটি গল্প নিয়ে আমরা হাজির আপনার সামনে। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনার সাথে শেয়ার করি। ইউটিউব বলছে আমাদের 70% ভিউয়ার্স যারা আমাদের গল্পগুলি শোনেন তারা আমাদের সাবস্ক্রাইব না করেই চলে যান। এমনটা করবেন না প্লিজ। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেকটা মূল্যবান। তাই প্লিজ এই গল্পটি যদি আপনার ভালো লাগে, আমাদের কাজ যদি আপনার ভালো লাগে, তাহলে আমাদের সাবস্ক্রাইব করে তারপরেই যাবেন। আপনি যদি চান তাহলে আমাদের একজন মেম্বার হতে পারেন। কিভাবে হবেন? ওই যে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা জয়েন বাটন দেখতে পাচ্ছেন, ওই জয়েন বাটনে ক্লিক করলে মাত্র 29 টাকার বিনিময়ে আপনি পেয়ে যেতে পারেন আমাদের বেশ কিছু কন্টেন্টের আর্লি অ্যাক্সেস এবং বেশ কিছু কন্টেন্ট যেগুলো আমরা শুধুমাত্র আমাদের মেম্বারদের জন্যই তৈরি করি। আজ আপনি শুনবেন মিতালি হোমের কলমে সার্কাসে শিহরণ। গল্প পাঠে সায়ন্তন, গল্পের সূত্রধার আমি আর্য। শুনতে থাকুন আমাদের আজকের গল্প সার্কাসে শিহরণ। অমলেন্দুর আগের কেস শেষ হয়েছে আজ 15 দিনের বেশি হয়ে গেল। এর মধ্যে যে আর কোনো কেস আসেনি তা নয়, ইদানিং কেস নেওয়ার ব্যাপারে অমলেন্দু বেশ চুজি হয়ে গেছে। তেমন স্ট্রং কেস না হলে সেই কেস হাতে নিতেই চায় না। এই রোগটা তার আগেও ছিল, তবে এখন যেন একটু বাড়াবাড়ি শুরু করেছে। কে বোঝাবে তাকে? কেস না নিলে পেটে টান পড়বে। ওকে বোঝাতে গেলেই বলবে, আরে বাবা, এত চিন্তা করছো কেন? হ্যাঁ, ঘরে তো আর বউ বাচ্চা নেই যে নিজে খাই না খাই ওদের উদরপূর্তির চিন্তা করতে হবে। দুজন ব্যাচেলার মানুষের পেট চলতে যে টাকা লাগে তা এইটুকু কেস সলভ করেই এসে যাবে। হ্যাঁ, কেসগুলো আসলে পেশা নয়, নেশা, বুঝলে সীমান্ত? একটু ভুল বললে ভাই, আমরা দুজন নয় 3 জন। বলাইদার উদরপূর্তির দায়িত্ব আমাদের ওপরেই আছে। তার ওপর মাস গেলে বলাইদার আর রমাদির বরাদ্দ মাইনে। তাহলে কি বলতে চাইছো তুমি? হাতের কাছে যা কেস আসবে টাকার লোভে সব আঁকড়ে ধরে বসে থাকবো? এটা আমার দ্বারা হবে না বস, আমাকে ক্ষমা করো। এই কারণেই বিয়ে করছি না। এবার বউয়ের বদলে যদি তুমি এসব ব্যাপার নিয়ে বেশি খিচখিচ করতে থাকো তাহলে তোমাকেও ডিভোর্স দেবার কথা আমাকে ভাবতে হবে। এমন অনর্থ করো না সখা। তুমি বিনা আমি যেন মণিহারা ফণি। তুমি সাথে না রাখলে আমার উপন্যাসগুলোর কি হবে? ও ও ও ও ও তাহলে আমার সঙ্গে হৃদ্যতা শুধুমাত্র তোমার লেখার স্বার্থে? হ্যাঁ, আমি তাই কখন বললাম? মুখে উচ্চারণ করলে না ঠিকই, কিন্তু হাবে ভাবে সেটাই বুঝিয়ে দিলে। ঘাট হয়েছে, আমার ঘাট হয়েছে, মাফ করো। শুধু ক্ষমা চাইলে হবে না, পেনাল্টি দিতে হবে। পেনাল্টি? পেনাল্টি আবার কিসের? ভাবতে হবে, পরে বলবো। নিজের কথা শেষ করেই আড়মোড়া ভাঙতে ভাঙতে ঘর থেকে বেরিয়ে গেল অমলেন্দু। ভগবান জানে মাথায় আবার কি চলছে। কথায় বলে, খালি মাথা শয়তানের মাথা। কি যে বলবে কে জানে। হ্যাঁ চলো দাদাবাবু, সকালে জল খাবার তৈরি, খেয়ে আমাকে উদ্ধার করো দিকি। অমলেন্দুকে ডাকো আগে। তেনাকে না ডেকে কি আর তোমার কাছে এইছি? এই নিয়ে কম করে হলেও 5 বার ডেকেছি ওনাকে। আচ্ছা তুমি খাবার বাড়ো, আমি ডেকে আনছি। তুমিও চেষ্টা করে দেখি নাও, তোমরা খেলে আমরাও দুটো কিছু পেটে দিতে পারি। কাজের লোক বলে আমি কি মানুষ নই নাকি বাবা? পড়তে 2 বন্ধুতে তেমন বউদের পাল্লায় ঠিক জব্দ হয়ে যেতে। হয়েছে বলাইদা, হয়েছে হয়েছে, আর সাপ সাপান্ত করো না। পেটে খিদে নিয়ে কাজ করতে হলে সবসময় মাথা গরমই হবে। চোখের সামনে খাবার আছে অথচ খেতে পাচ্ছি না। খেতে তোমাকে কে বারণ করেছে শুনি? হ্যাঁ, কেউ বারণ করেনি আমাকে। আমার নিজের কি কোনো আক্কেল জ্ঞান বোধ নেই নাকি? এর থেকে তোমরা বরং কাজ নিয়েই থাকো। সকাল সকাল খেতে যদি বের হয়ে যাও তাহলেই আমার শান্তি। বলাইদা খুব রেগে গেছে। রেগে গেলে বলাইদা এমনই অতিরিক্ত কথা বলে, পেটে কিছু না পড়া পর্যন্ত এই বকবক চলতেই থাকবে। এদিকে আমার পেটেও ছুঁচো দৌড়চ্ছে। প্রথম ডাকেই যদি অমলেন্দু খেতে চলে যেত তবে এসব হ্যাপা হতোই না। কি গো বলাইদা, তুমি যে দাদা বাবুদের ডাকতে সে নিজেই তো জমে গেলে দেখছি। কি বললি? আমি জমে গেছি? হ্যাঁ, কি বলতে চাস তুই? এই, আমি ফাঁকিবাজ?
আমি এ কথা কখন বললাম বলো দেখিনি? দাদা বাবু, আপনারা কিন্তু দুজনে সাক্ষী আছেন। বলাইদা এখন ঝগড়া করার তালে আছে। বেগতিক দেখে আমি বললাম, রমাদি, রমাদি কিছু মনে করো না, বলাইদার খিদে পেলে এমন একটু করে, তুমি কিছু মনে করো না। যদি পারো তো সকালের খাবারটা একটু বেড়ে দাও। গলা নামিয়ে রমাদিকে বললাম, না খাওয়া পর্যন্ত এই মাইক বাজতেই থাকবে। হেই, কি বললে আমার নামে? আমি মাইক? নেতা হাত ধুয়ে আমি খাবার বেড়ে দিচ্ছি, আপনারা চলে আসুন দাদা বাবু, দেরি করবেন না কিন্তু একদম। বলাই মণ্ডল থাকতে রমা নাকি ওনাদের খাবার বেড়ে দেবে, তাহলেই হয়েছে। আমি সব খাবার বেড়ে গুছিয়ে এনেছি, তোমরা শুধু বসে খেয়ে আমাকে উদ্ধার করো। রমাদি, আরও 2টো থালায় খাবার বাড়ো, একটা বলাইদার আর একটা তোমার। বলাইদার খাবার বেড়ে দিচ্ছি, আমি এ অবেলায় খাবো না। এই তোকে কি কেউ জিজ্ঞেস করেছে এখন খাবি কি খাবি না? হ্যাঁ, তুই বলতে আসছিস কেন? খেতে বলেছি খাবি, ব্যাস শেষ কথা। তা বলছি বলাইদা, আজ কি রান্না করছো জানতে পারি? পাউরুটি, কলা, ডিম সিদ্ধ আর দুধ। এ তো ব্যাচেলারদের জল খাবার। এই খাবার খেতে খেতে মুখে চড়া পড়ে গেল আমার। এই খাবার খেতে যাওয়ার জন্য এতক্ষণ ধরে এত চব্য? খাবার যে খেতে পাচ্ছ তাই তোমাদের ভাগ্যি। যদি ভালো মন্দ খেতে হয় তাহলে হয় হোটেল যাও, না হলে বিয়ে করে ঘরে বউ আনো। এই বুড়োর থেকে আর কিছু হবে নি। হয়েছে হয়েছে বলাইদা, আর এই ভাঙা রেকর্ড বাজাতে হবে না। যা পেরেছো তাই দাও, ভালো মন্দ খেয়ে আর কাজ নেই আমার। পা বাড়ালে তবেই তো খেতে পাবো। খাবার টেবিলে চলো। চলো তাই চলো। বুঝলে সীমান্ত, ঘরে বসে বসে শরীরে জং পড়ে যাচ্ছে। কেস যেগুলো আসছে সেগুলো তো নিচ্ছ না, ঘরে তো নিজের ইচ্ছায় বসে আছো। উফ, চুপ করো তো। কাজের জন্য কি বলছি তোমাকে? ঘুরতে যেতে ইচ্ছা করছে। বেরিয়ে পড়ো। না না, বেরিয়ে পড়ো। কে বাধা দিচ্ছে তোমাকে? বাধা আবার কে দেবে আমাকে? আমি হলাম মুক্ত পাখি। ঘোরার ইচ্ছেতেই তো কেস নিচ্ছি না, একটু ছুটি কাটানোর মুডে আছি। এই চলো সীমান্ত, পাহাড় থেকে কদিন ঘুরে আসি। চলো বললেই বেরিয়ে পড়া যায় জানো? পাহাড়ে যাওয়ার কত হ্যাপা জানো? আগে থেকে প্ল্যান না করলে হবে না। টিকিট পাবে এখন। তাছাড়া আমার লেখাটা শেষ করার জন্য পাবলিশার চাপ দিচ্ছে, ঘুরতে বেরিয়ে গেলে তার হার্ট অ্যাটাক হয়ে যাবে। এই তুমি না দিন দিন কেমন যেন বিবাহিত পুরুষদের মতো আচরণ শুরু করেছো। আশ্চর্য! এর মধ্যে বিবাহিত অবিবাহিতর কি দেখলে তুমি? তুমিই বলো, এত তাড়াতাড়ি টিকিট হোটেল কিছু পাবে তুমি? কথার মাঝেই কলিং বেল বেজে উঠল। লেখা ছেড়ে আমি দরজা খুলতে উদ্যত হলাম। অমলেন্দু হাতের ইশারায় আমাকে থামিয়ে নিজেই দরজা খুলল। কণ্ঠস্বর শুনে বুঝলাম আমাদের বাড়িওয়ালা পরাশর মুখার্জির আগমন ঘটেছে। ইনি আসা মানে আজকের সন্ধ্যা রাত করে দিয়ে যাবে। এনার জীবনে সামান্য থেকে সামান্যতম কিছু ঘটলেই তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমাদের জানাতে আমাদের ঘরে প্রায়শই এনার আগমন ঘটে। আরে পরাশরদা যে, আসুন আসুন আসুন, কি সৌভাগ্য আমাদের। অমলেন্দুর কথা শুনে মনে মনে বললাম, সৌভাগ্য নয়, দুর্ভাগ্য বলো। অতিথি নারায়ণ। অতিথি সম্পর্কে এরকম বলতে নেই মানছি, তবে স্বয়ং নারায়ণেরও এইটুকু আক্কেল থাকা উচিত। কারোর বাড়িতে এসে জমে গেলে কার ভালো লাগে বলুন তো? বাড়ির লোকেদের তো আরও কাজ থাকে সেই অতিথি নারায়ণের সেবা করা ছাড়াও। তাও যদি এই ঘটনা সারা মাসে একবার ঘটে তবু মানিয়ে নেওয়া যায়। আমাদের এখানে এই অতিথি আগমন প্রতি সপ্তাহে কম করে 2 দিন বরাদ্দ। এভাবে বলো না অমলেন্দু, আমারও তো মন চায় প্রতিদিনই একবার তোমাদের সাথে এসে একটু গল্প করে যাই। তোমার বৌদি আবার এত ঘন ঘন কারোর বাড়িতে গিয়ে বসে থাকা পছন্দ করে না, একটু যেন অসামাজিক প্রাণী। ওনার কথা শুনে ঈশ্বরকে একবার ধন্যবাদ জানালাম। ভাগ্যি সেই লোকটার জীবনে বৌদি এসেছিল, তাহলে আমার আর অমলেন্দুর যে কি গতি হতো। এই মানুষটিকে অসামাজিক আখ্যায়িত করায় আমার ঘোরতর আপত্তি তো আছে বটেই, বরং আমি পারলে ওনার জন্য কোনো এক বিশেষ পুরস্কারের ব্যবস্থা করে দিতাম। এসব ভেবে লাভ নেই, এমন কিছু করতে আমি অপারগ। এইভাবে বলবেন না। বৌদি একটু নিজের মতো করে সময় কাটাতে ভালোবাসে। অফিস থেকে ফিরে আপনার কিন্তু বৌদিকে একটু কোয়ালিটি টাইম দেওয়া উচিত। আপনার সাথে সময় কাটাতে চেয়েই আপনাকে কারোর সাথে বৌদি ভাগ করতে চান না, এটা আমার ধারণা। বলছো ভায়া?
বিয়ের 15 বছর পরেও আমার প্রতি তোমাদের বৌদির এখনো সেই টান আছে? কি যে বলেন পরাশরদা, আপনার মতো মানুষের উপর টান থাকবে না তো কার উপর থাকবে শুনিয়ে? দেখুন গিয়ে, এখনও হয়তো আপনার পছন্দের রান্না করে নিয়ে আপনার পথ চেয়ে বৌদি বসে আছেন। এটাও কি তোমার ধারণা? অবশ্যই। এই জন্যই তো দিন দিন তোমার পসার এত বাড়ছে। এমন নির্ভুল ধারণা করার ক্ষমতা কয়জনের থাকে? এই কোন ধারণার কথা বলছেন বলুন তো? তোমার বৌদি আজকে মটন আর পোলাও রাঁধছে, তোমরা কিন্তু রাতে আমাদের ওখানেই খাবে। বলছেন কি? মাটন সাথে আবার পোলাও? আজকাল তো সবাই শুধু এই চিকেন খায়। মাটনের সাথে আমাদের ছোটবেলার একটা নস্টালজিয়া জড়িয়ে আছে। মাটন ছাড়া রবিবার মনেই হতো না। সাথে কষা মাটন ছিল উপরি পাওনা। এটা তারাই পেত যারা মাটন কষার সময় বাড়িতে উপস্থিত থাকতো। এইটা তুমি ঠিক বলেছ। শব্দগুলো পরাশরদা উচ্চারণ করলেন ঠিকই, তবে মনের ভেতর কোথায় যেন ঘরে ঢোকার সময়ের সেই উৎসাহের একটু ঘাটতি লক্ষ্য করলাম। এটাই হলো অমলেন্দুর বিশেষত্ব। মানুষের মনকে নিয়ন্ত্রণ করার এক অদ্ভুত ঈশ্বর প্রদত্ত ক্ষমতা ওর মধ্যে আছে। ওর এই বিশেষত্ব আমাকে ওর প্রতি আরো বেশি করে আকর্ষণ করে। বলাইদা, চা দাও। অবশ্য পরাশরদার মুখে এখন চা রুজবে কিনা কে জানে। বাড়িতে যা যা সব রান্না করছে বৌদি, ঘরে থাকলে মাটনের চর্বি চিবোতেন, আমাদের এখানে চায়ে চুবিয়ে বিস্কুট চিবোতে হবে দাদাকে। দাঁড়ান পরাশরদা, সীমান্তকে ডেকে নি, ওকে ছাড়া আড্ডাটা ঠিক জমছে না। না না, আজ থাক অমলেন্দু, আমি বরং আজ উঠি। সে কি, এখনই তো আসলেন, এখনই চলে যাবেন কেন? দেখি তোমার বৌদির কিছু দরকার আছে কিনা, একটু একটু হেল্প করি গিয়ে। ওহো, এমন একটা কারণ বলে দিলেন যে আপনাকে আটকাতে পারবো না। ঠিক আছে, বৌদিকে হেল্প করুন তাহলে, তবে কথা দিয়ে যান আবার আসবেন। ওহো, আসবো তো বটেই। কি হলো? যে কাজে এসেছিলাম সেটাই তো ভুলে গিয়েছিলাম। কাজে? কি কাজে বলুন তো? এই 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 যে এই টিকিট দুটো এনেছি তোমাদের দুজনের জন্য। এই বলে পাঞ্জাবির বুক পকেট থেকে দুটো কাগজের টুকরো বের করে অমলেন্দুর দিকে বাড়িয়ে দিলেন পরাশরদা। এটা কি? আরে কাল আমি, তোমার বৌদি আর বুবুন সার্কাস দেখতে গিয়েছিলাম। ডায়মন্ড সার্কাসের পোস্টারে চারিদিক 6 লাভ হয়ে গেছে, তোমরাও দেখেছো নিশ্চয়ই। অসাধারণ সার্কাস অমলেন্দু, অসাধারণ সার্কাস। বুবুনের বায়নায় গেলাম ঠিকই, জীবজন্তু ছাড়াও যে সার্কাস এত ইন্টারেস্টিং হতে পারে সেটা এই সার্কাস না দেখলে ধারণাই করতে পারবে না। যতই কাজ থাকুক ভাই, আমার কথায় একবার গিয়ে দেখে এসো। টিকিট আমি কেটেই এনেছি। এটা অবশ্য ভালোই হলো। কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছিল, সীমান্ত ওর লেখা শেষ করতে ব্যস্ত, বলেই দিল বাইরে কোথাও যেতে পারবে না। তা কত টাকার টিকিট হলো দাদা? তা তুমি কি এখন আমাকে টিকিটের টাকা দেবে নাকি? সেটাই তো উচিত। আরে রাখো তো তোমার উচিত অনুচিতের জ্ঞান। ছোট ভাইয়ের জন্য দাদা দুটো টিকিট এনে দিয়েছে, ভাই তার জন্য দাদাকে টাকা দেবে? এটাই তোমার সম্পর্কের জ্ঞান? এই খুব ভুল হয়ে গেছে দাদা, মাফ করবেন। তবে অবশ্যই আমরা সার্কাস দেখতে যাব, এটার জন্য ধন্যবাদ জানানো যাবে কি আপনাকে? আবার শুরু করেছো। এই আমি চললাম এখন, কাল সার্কাস দেখার পর আবার আসবো গল্প শুনতে। অবশ্যই আসবেন, আপনারই বাড়ি, যখন ইচ্ছা আপনি চলে আসবেন। পরাশরদা চলে যাবার পরে অমলেন্দু বেশ জয়ের হাসি হাসতে হাসতে আমার ঘরে এসে চেয়ারটা টেনে বসল। সত্যি অমলেন্দু, তুমি পারো বটে। আমি কি করলাম? এ ঘরে বসে বসে আমি সব শুনছিলাম। কি শুনলে আর বুঝলে শুনি? যা শুনলাম তাতে এটা ভালো মতোই বুঝলাম, ভোজন রসিক পরাশরদাকে তুমি কিভাবে মটন কষার লোভ দেখিয়ে বাড়ি পাঠালে। উফ, ধরে ফেলেছো বন্ধু। তবে যাই বলো সীমান্ত, কারোর মস্তিষ্কের চিন্তা নিয়ে খেলার আনন্দই আলাদা। এটা সকলে পারে না, তোমার মধ্যেই বিশেষ ক্ষমতা আছে। যাই হোক, এখন বলো, রাতে কি পোলাও মটন খেতে যাচ্ছি আমরা? আচ্ছা, তোমার কি মনে হয় পরাশরদা এই নেমন্তন্ন বৌদির পারমিশন নিয়ে করে গেলেন? তাতে আমাদের কি, নেমন্তন্ন করে গেছেন, আমরা গিয়ে কবজি ডুবিয়ে খেয়ে আসবো। তুমি কি বাচ্চা? আমরা কোথাও যাচ্ছি না, বলাইদার রান্না খেয়েই আমরা রাত কাটাবো। অগত্যা।
মন তো পড়ে আছে পোলাও আর মাটনের দিকে। রাতে পাতে পড়েছে বলাইদার হাতে ডাল আর কুমড়োর তরকারি। বেজার মুখে একবার অমলেন্দুর দিকে তাকিয়ে কোনো সাড়া পেলাম না। সে গপা গপ এই সুস্বাদু রান্নার স্বাদ উপভোগ করতে ব্যস্ত। এমন সময় আবার কলিং বেল বেজে উঠল। বলাইদা গজগজ করতে করতে দরজা খুলতেই দেখতে পেলাম পরাশরদা তার দন্ত বিকশিত করে হাতে বড় বড় দুটো বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। বিশ্বাস করুন, ওনাকে এই বাড়ির দরজায় দেখে এর আগে মনে এত আনন্দ কোনো দিন হয়নি যতটা আজ এই মুহূর্তে হচ্ছে। হাতের বাটিতে কি আছে সেটা নিশ্চয়ই আপনারাও বুঝে গেছেন। মাফ করো ভাই, আমি তো চাইছিলাম তোমরা আমাদের সাথেই বসে রাতের খাবার খাও। তোমাদের বৌদি বলল তোমরা তো তাড়াতাড়ি খেয়ে লেখাপড়া করো, তাই খাবারটা যেন দিয়েই আসি। বলাইদা ওনার হাত থেকে সাগ্রহে বাটি দুটো নিয়ে টেবিলে রাখল। আহ, এই গন্ধেই যেন প্রাণ তৃপ্ত হয়ে গেল। কখন যে আমার জিভ এই সুখাদ্যের ছোঁয়া পাবে সেই অপেক্ষায় ডাল আর কুমড়োর তরকারি মাখা ভাত নিয়ে বসে থাকলাম। আজ মনে হয় ভাগ্যদেবী আমার ওপর বিশেষ প্রসন্ন। তাই পরাশরদা আমাদের খাবার টেবিলের সামনে গল্পের ভাণ্ডার খুলে বসার সাথে সাথেই বুবুন ডাক দিল। বাপি, ও বাপি, মা খেতে ডাকছে তো, যাবে না? খাবার ডাক পেয়ে পরাশরদা আজ আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ওপরে রওনা দিলেন। বলাইদা দরজা বন্ধ করার সাথে সাথেই আমি বাটির ওপর হামলে পড়লাম। রাতের ঘুমটা বেশ ভালোই হলো। রাতে পেট পুড়ে খেয়ে সকালে উঠতে একটু দেরি হয়ে গেল। সুপ্রভাত বন্ধু। সুপ্রভাত। সুপ্রভাত। কাল রাতে অত গুরুপাক খেয়ে কোনো অসুবিধা হয়নি তো তোমার? সমস্যা? সে আবার কি জিনিস? কতদিন পরে এমন ভোজ খেলাম বলো তো। যাই বলো ভাই অমলেন্দু, বাড়িওয়ালা ভাগ্য কিন্তু আমাদের বেশ ভালো। সে আর বলতে, এই ব্যাপারে আমি তোমার সাথে একমত। শুধু কি খাওয়া, এই দেখো না, আজকের সার্কাসের দুটো টিকিট উনি দিয়ে গেলেন। এই বিকেলে তৈরি থেকো। শো কটা থেকে? শো বিকেল 4টে থেকে হলেও আমাদের যেতে সময় লাগবে। দুপুরে খাওয়া দাওয়া করে 2:30-3টের মধ্যেই বাড়ি থেকে বের হয়ে যাব। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আমার তরফ থেকে বিন্দুমাত্র দেরি হবে না। যথা সময় আমরা সার্কাসের সিটে গিয়ে বসে পড়লাম। অনেক বছর পর সার্কাস দেখতে এলাম। ছোটবেলায় বাবার সাথে যেতাম। এই মুহূর্তে বাবার কথা, বাড়ির কথা, মায়ের কথা খুব মনে পড়ছে। বাড়ির কথা মনে পড়ছে বুঝি? তুমি কি করে বুঝলে? তুমি ভুলে যাচ্ছ সীমান্ত, মানুষের মন পড়ে বোঝাই আমার পেশা। শুধু আবার বলছি সীমান্ত, কাকুকে অন্তত একবার ফোন করো। টপিক পাল্টানোর জন্য আমি বললাম, 4টে তো বেজে গেছে, খেলা কখন শুরু হবে? আমার কথা শেষ হওয়া মাত্র তাঁবুর সব আলো নিভে গেল। পর মুহূর্তেই রিংয়ের আলো জ্বলে উঠল। কোনো অদৃশ্য কণ্ঠস্বর পুরনো দিনের বিখ্যাত রেডিও শো সিবা কা গীতমালার কণ্ঠস্বর অনুকরণ করে বলে উঠল, भाइयों और बहनों, दिल थाम के बैठिए, बहुत जल्द आपके सामने आ रहे हैं हमारे सार्कस के होनहार सब भाई लोग और बहन लोग। অপেক্ষার অবসান ঘটিয়ে 2 ঘন্টা বেশ ভালোই খেলা দেখানো চলছিল। ফ্লাইং ট্রফিজের খেলা দেখাবার সময় আচমকাই এক কুশীলব খেলা দেখাতে দেখাতে নিচে পড়ে গেল। সাধারণত এই খেলা চলাকালীন নিচে একটা জাল লাগানো থাকে, যাতে কোনো অঘটন ঘটলে এই জাল খেলার কুশীলবদের প্রাণ রক্ষা করতে পারে। এই সার্কাসের লোকেরা এতই দক্ষ যে 15 বছর ধরে এনারা জাল ছাড়াই খেলা দেখিয়ে আসছে, কোনো বাধা বিপত্তি ছাড়াই। প্রথমে আমরা ভেবেছিলাম এটাও হয়তো খেলার একটা অংশ। ঘুম ভাঙল সার্কাস দলের লোকেদের ছুটে আসা দেখে। সকলকে আসতে দেখে আমরা সহ অনেক দর্শক এগিয়ে গেলেন। ওপরে খেলা দেখানো বাকি কুশীলবরাও ছুটে এলেন। এদের মধ্যেই একটা 24-25 বছরের মেয়ে ছুটে এসে পড়ে যাওয়া লোকটার মাথা নিজের কোলে তুলে নিল। লোকটার মাথা ফেটে ততক্ষণে রক্তে মাটি লাল হয়ে গেছে। নাকের কাছে হাত রেখে মেয়েটা কান্না জড়ানো গলায় চিৎকার করে উঠল, ডাক্তার ডাকো, কেউ ডাক্তার ডাকো প্লিজ। হরুপ থেকে হাসপাতালে নিয়ে যেতে হবে।
আপনাদের আপনাদের কারোর কাছে গাড়ি আছে? একটু হাসপাতালে পৌঁছে দিন অরূপদাকে। বাস থেকে আরো দুটি মেয়ে এসে চিৎকার করতে থাকা মেয়েটাকে নিজেদের বুকে জড়িয়ে বলল, শান্ত হ রোহিণী, তুই নিজে আগে শান্ত হ। কি করে শান্ত থাকবো বল মুন্নি? দেখ না অরূপদার কত রক্ত বের হচ্ছে, নিঃশ্বাস খুব আস্তে চলছে। দেরি হলে আর অরূপদা ফিরবে না। কান্নায় কথার শেষ অংশ খুব পরিষ্কার করে বলতেও পারল না মেয়েটা। এই অরূপ নামের ব্যক্তিটি রোহিণীর খুব কাছের মানুষ, সেটা রোহিণীর ব্যবহার স্পষ্ট করে দিল। এতক্ষণে আর কেউ এগিয়ে আসছে না দেখে অমলেন্দু এগিয়ে গেল। আপনি চিন্তা করবেন না, আমরা আছি আপনার সাথে। যদি দর্শকদের মধ্যে কারো ব্যক্তিগত গাড়ি থাকে, প্লিজ এনাকে হসপিটালে নিয়ে যেতে সাহায্য করুন। এটা একটা মানুষের জীবন মরণের প্রশ্ন। অমলেন্দুর কথা শেষ হতে হতে দর্শকদের ভিড় কিছুটা নিজে থেকেই হালকা হয়ে গেল। বাকি যেটুকু ভিড় ছিল সেই ভিড় ঠেলে একজন বেঁটে মধ্যবয়স্ক ভদ্রলোক এগিয়ে এলেন। নিজের পরিচয় দিয়ে বললেন, নমস্কার, আমি ডক্টর প্রমাল্য শাসমল। যদি অনুমতি দেন আমি একবার দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ দেখুন। রোহিণীর কোলে মাথা রাখা অবস্থাতেই ডাক্তারবাবু অরূপের নাড়ি চেক করে বললেন, নাড়ি খুব ধীরে চলছে, এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। আচ্ছা, আপনারা একটু হাত লাগান, আমার নিজস্ব গাড়ি আছে, ওনাকে ধরে আমার গাড়িতে তুলুন। আপনাদের মধ্যে কয়েকজনকে আমার সাথে হসপিটালে যেতে হবে, আর পুলিশ আসলে বয়ান দিতে হবে। হালকা হয়ে যাওয়া ভিড়টা এবার প্রায় খালি হয়ে গেল। সার্কাসের দলের 2-3 জন অরূপকে ধরে ডাক্তারবাবুর গাড়িতে তুলে দিলেন বটে, তবে কেউ সাথে যেতে রাজি হলেন না। অমলেন্দুর সামনে ডাক্তারবাবুর পাশের সিটে গিয়ে বসল, আমি পেছনের সিটে উঠে বসলাম। আপনাদের সার্কাসের মধ্যে কেউ একজন আসুন প্লিজ। আমি যাচ্ছি, চলুন। এখানে আর অযথা সময় নষ্ট করে লাভ নেই, এতে অরূপদার জীবনের ঝুঁকি বাড়বে শুধু। এইটুকু সময়ের মধ্যে রোহিণী মেকআপ তুলে পোশাক পাল্টে গাড়িতে এসে বসে পড়ল। মেয়েটা যে খুব সাহসী সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বিমল স্যার জানতে পারলে তোর বিপদ বাড়বে রোহিণী। তোদের বিমল স্যারের ভয়ে আমি এই অবস্থা অরূপদাকে একা ছেড়ে দিতে পারবো না। তোরা সাবধানে থাকিস, আর যা হবে দেখে নেব। চলুন স্যার। হসপিটালে পৌঁছানোর সাথে সাথে অরূপকে আইসিইউতে নিয়ে চলে গেল। আমি, অমলেন্দু আর রোহিণী হসপিটালের করিডোরে বসে অপেক্ষা করতে থাকলাম। রোহিণী যে খুব দুশ্চিন্তার মধ্যে আছে তা ওর চঞ্চলতা দেখেই বোঝা যাচ্ছে। তার উপর এখানে আসার আগে মুন্নি বলে মেয়েটার সাবধানবাণী আরও কোনো বড় বিপদের আগমনী শুনিয়ে গেছে। এই অবস্থাতে রোহিণীর ওপরেই আমার ধ্যান আটকে আছে। খুব যদি ভুল না করি, এই রোহিণী অরূপের প্রেমিকা হতে পারে। সত্যি বলতে যে অবস্থায় অরূপকে আমরা এখানে এনেছি তাতে তার জীবিত ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। রোহিণী বেশ সাহসী এবং বিচক্ষণ মেয়ে। আমরা যেটা অরূপের ব্যাপারে অনুমান করতে পারছি সেটা নিশ্চয়ই রোহিণীর ক্ষেত্রেও সহজেই অনুমেয়। আমার ভাবনার মাঝে অমলেন্দু চা খাওয়ার ইচ্ছে প্রকাশ করল। যে কোনো হসপিটালের সামনে চায়ের দোকান খুঁজে বের করতে হয় না, সহজেই তা চোখের সামনে এসে যায়। আমরাও দুজনে বাইরে গিয়ে একটা চায়ের দোকান পেয়ে গেলাম। চা অর্ডার করে অমলেন্দু নিজে একটা সিগারেট ধরিয়ে আমার দিকে এগিয়ে দিল। অমলেন্দুকে দেখে মনে হলো কি যেন চিন্তা করে চলেছে, অথচ আমি তেমন কোনো কারণ খুঁজে পেলাম না। কৌতূহল চেপে রাখতে না পেরে বললাম, কি এত ভাবছো তখন থেকে? কিছু বললে? বলছি কোথায় হারিয়ে গেছো? না না, হারিয়ে যায়নি, হিসেব মেলানোর চেষ্টা করছি। হিসাব? এখন আবার কিসের হিসাব চলছে? আচ্ছা সীমান্ত, একটা কথা বলো তো, হার্ট অ্যাটাক হলে বডি তো আগে থেকে সিগন্যাল দেয়। তাই তো জানি। আমাদের শোটা তো সেকেন্ড শো ছিল, তাই তো? হ্যাঁ। আচ্ছা তাই যদি হয়, তবে আগের শোতে যে মানুষটা সফলভাবে শো করলো সে পরের শোতে হার্ট অ্যাটাকে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এখানে কিছু গন্ডগোল মনে হচ্ছে না তোমার? অমলেন্দু, সব কিছু সন্দেহজনকভাবে দেখো না। এটা তো আমাদের কেস নয়। জানি 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 এটা আমাদের কেস নয়,
তা বলে সত্যিটা তো পাল্টে যাবে না। আমি রহস্যের গন্ধ পাচ্ছি এখানে। আর আমি অমলেটের। হ্যাঁ, অমলেট? অমলেট কোথা থেকে এলো এর মধ্যে? ওই তো চায়ের দোকানই ভাজছে, চলো খাই। সে কখন বেরিয়েছি, খিদে পেয়েছে খুব জোরে। তুমি খিদেতে এমন করছো? তাহলে ভিতরে বসে থাকা মেয়েটা, কি যেন নাম তার? রোহিণী। বাবা, এই অল্প সময়ে নামটা বেশ ঠোঁটস্থ করে ফেলেছো দেখছি। মেয়েটাকে দেখে বেশ মায়া লাগছে। কি এমন বয়স মেয়েটার, এর মধ্যে এমন পরিস্থিতির সম্মুখীন হয়েও এমন শক্ত আছে দেখো মেয়েটা। এটা ঠিক বলেছ, মেয়েটার চরিত্রের মধ্যে বিশেষ কিছু আছে। এক কাজ করো, মেয়েটার জন্য ডাবল ডিমের অমলেট আর চা নিয়ে চলো। যদি নিরামিষাহারী হয় তাহলে আমরা দুজনে ভাগ করে খেয়ে নেব। তবে যে কাজ করে তাতে নিরামিষাহারী হলে শরীর টানবে না, তাই নিশ্চিন্তে থাকো, ওই ডিমের ভাগ আমরা পাবো না। বলছো? আমি না, আমার পর্যবেক্ষণ বলছে। চা আর ডিমের অমলেট নিয়ে হসপিটালের করিডোরে ফিরে দেখলাম পুলিশ এসে গেছে। রোহিণীর সাথেই কথা বলছেন ওনারা। ডক্টর প্রমাল্য ওখানে উপস্থিত আছে। আমরা আসতেই ডক্টর প্রমাল্য বললেন, আপনাদেরই খুঁজছিলাম, দেখতে না পেয়ে ভাবলেন সুযোগ পেয়ে কেটে পড়েছি, তাই তো? না না, সেইভাবে কথাটা বলিনি। আসলে আজকের ব্যস্ত জীবনে কেউ আর পুলিশের হ্যাপা নিতে চায় না, তাই আর কি। আমার যা পেশা তাতে আমাকে প্রতিনিয়তই পুলিশের সাথে যোগাযোগ করতে হয়, তাই আর যাই হোক পুলিশের ভয় আমার নেই। ক্ষমা করবেন আমাকে। আরে না না, ক্ষমা চেয়ে আমাকে লজ্জিত করবেন না। আসুন তবে আলাপ করিয়ে দিই। ইনি সহদেব পান্ডে, এখানকার দায়িত্ববান পুলিশ অফিসার। বেশ কয়েকটা অ্যাক্সিডেন্টের কেসের দরুন ওনার সাথে আমার আলাপ হয়েছে। নমস্তে। আপনি আমার সাথে বাংলায় কথা বলতে পারেন, আমি কলকাতার ছেলে। ও আচ্ছা, আমার বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিই, সীমান্ত ভট্টাচার্য। ও একজন লেখক। নমস্কার। আপনার পেশা তো ঠিক জানা হলো না মিস্টার অমলেন্দু। আমি রহস্য উন্মোচন করি। মানে ডিটেকটিভ? বাহ, বেশ দারুণ ব্যাপার তো। তাহলে আপনার সাথে যোগাযোগ রাখতে হবে, কখন কি দরকার পড়ে যায়। অবশ্যই, এটা আমার সৌভাগ্য। আচ্ছা, আপনারা বোধহয় খাওয়া দাওয়া করতে গিয়েছিলেন, তাই তো? তা যান, করে নিন, তারপর কথা হবে। না না, আমাদের খাওয়া হয়ে গেছে। এটা রোহিণীর জন্য এনেছিলাম, মেয়েটা তো অনেকক্ষণ কিছু খায়নি। দিয়ে আসুন, আপনাদের আর কি জেরা করব। আপনারা বসুন সাথে, তবে উইটনেস হিসাবে আপনাদের নাম কিন্তু আসবে। উইটনেস হতেই তো এসেছি আমরা। আমি কি খাবারটা দিয়ে আসবো? তাই করো। ওনার খাওয়া হলে আমার চেম্বারে নিয়ে আসুন, আমরা ওখানেই বসে কথা বলি। অমলেন্দু বাকি সকলের সাথে ডক্টর প্রমাল্যর চেম্বারের দিকে এগোলে আমি গিয়ে রোহিণীর পাশে দাঁড়ালাম। এই যে শুনছেন? আমাকে কিছু বলবেন? হ্যাঁ, আপনাকেই বলছি। আপনার জন্য চা আর অমলেট এনেছিলাম। রোহিণী আপাদমস্তক আমাকে জরিপ করে বলল, কে আনতে বলল আপনাকে? কেউ বলেনি, আমরা খাচ্ছিলাম, তাই ভাবলাম আপনিও তো আমাদের সাথেই এসেছেন, আপনার খিদে পেতে পারে। এখানে এখনও বেশ কিছুক্ষণ সময় লাগবে, তাই যদি খেয়ে নেন তবে আপনারই উপকার হবে। আমার ভালো মন্দ ভাবার জন্য এখনো আমি বেঁচে আছি। একে তো নিজের গ্যাটের পয়সা খরচ করে ওনার জন্য খাবার বয়ে আনবো, তার উপর আবার কথাও শুনবো, কোন দুঃখে? আমিও এবার বেশ ঝাঁঝিয়েই বললাম, আপনার সমস্যাটা ঠিক কোথায় বলুন তো? না না না, আপনি না খেলে বলে দিন, এত কথা শোনার আমার কোনো দরকার নেই। রোহিণী কিছুক্ষণ ভাবল, কি মনে করে গলার স্বর নামিয়ে বলল, আমি তো আপনার কাছে অপরিচিত, আমাকে আপনি অযথা খাওয়াতে যাবেন কেন? দেখুন ম্যাডাম, আপনার খাবারে কিছু মিশিয়ে সুযোগ নেওয়ার আমার কোনো উদ্দেশ্য নেই। সামনের ঘরে পুলিশ উপস্থিত আছে, খেয়ে নিয়ে সামনের ঘরে গিয়ে দেখা করতে বলেছেন। আর রইল খাওয়ানোর কথা, আপনি চাইলে অমলেটের 30 টাকা আর চায়ের 10 টাকা, মানে মোট 40 টাকা আমাকে দিতেই পারেন। দয়া করে ডেলিভারি চার্জ বা টিপ দিতে চাইবেন না, কারণ ডেলিভারি বয় আমি নই। ঠোঁটের চারপাশের পেশিতে মৃদু একটা পরিবর্তন লক্ষ্য করলাম। নিজের পার্স খুলে আমাকে 2 20 টাকার নোট এগিয়ে দিয়ে বলল, ধন্যবাদ। মেয়েটাকে ভালো ভেবেছিলাম,
কিন্তু এই যে ধানি লঙ্কা, আর কখনো যেচে কোনো মেয়ের উপকারের কথা আমি ভাববো না। এই প্রথম আর এই শেষ। আমি হেসে খাবারগুলো রোহিণীর হাতে ধরিয়ে দিয়ে চলে যাচ্ছিলাম, রোহিণী ডাক। এই যে শুনছেন? আমাকে ডাকছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। যদি আপত্তি না থাকে একটু বসবেন, খাবারটা খেয়ে নিয়ে আমিও আপনার সাথেই যাব না হয়। আমি ওদিকে অপেক্ষা করছি, আপনি খেয়ে নিয়ে আসুন। আচ্ছা। একে বলে জুতো মেরে গরুদান। বলার সময় হুঁশ ছিল না। কি এমন রূপসী মনে করে নিজেকে? চোখ মুখ ঈশ্বর একটু ঠিকঠাক দিয়েছে, তাতেও আবার গায়ের রং চাপা। এর থেকে ঢের সুন্দরী মেয়ে সীমান্ত ভট্টাচার্যের একটা ইশারার অপেক্ষায় বসে থাকে। মনে মনে গজগজ করছিলাম। ইতিমধ্যে উনি চলে এলেন। চলুন, কোথায় যেতে হবে? আমার কথায় কোথাও যেতে হবে না আপনাকে। ডক্টর প্রমাল্যর চেম্বারে যেতে বলেছেন, চাইলে একাই যেতে পারেন। আপনিও তো যাবেন নাকি? অগত্যা আমিও উঠলাম। লম্বা লম্বা পা ফেলে ডক্টর প্রমাল্যর চেম্বারের সামনে গিয়ে ওনার নেম বোর্ডের দিকে ইশারা করলাম। দেখিয়ে ঢোকা ভালো, নাহলে বলতেই পারে আমি সুযোগ নেওয়ার উদ্দেশ্যে ওনাকে এখানে এনেছি। ঘরের দরজা খুলে রোহিণীকে আগে ঢোকার সুযোগ করে দিলাম। এসো সীমান্ত, বসো। আচ্ছা, এবার আপনি আপনার জিজ্ঞাসাবাদ শুরু করতে পারেন মিস্টার সহদেব। আমাকে শুধু সহদেব বলে ডাকলেই বেশি খুশি হব। একটু আগেই যাকে সন্দেহের চোখে দেখছিল, এখন এক পুলিশ অফিসার আর একজন ডাক্তার তাদের সম্মান দিয়ে কথা বলছে দেখে রোহিণী বেশ অবাক হলো বলেই আমার মনে হলো। সকলের মুখের ওপর একবার নজর বুলিয়ে মাথা নত করে বসে রইল চুপ করে। তা ম্যাডাম, যদি অনুমতি দেন তাহলে আপনাকে কিছু কথা জিজ্ঞেস করতে পারি? উত্তর দিতেই তো এসেছি, বলুন কি জানতে চান? আপনার নাম? রোহিণী সরকার। বাড়ি? মেদিনীপুর। অরূপ মজুমদার আপনার কে হন? আমাদের বিয়ে স্থির হয়েছিল। আচ্ছা, ওনার কোনো অসুখ ছিল বলে জানেন? বা গত কিছুদিনের মধ্যে ওনার শরীর খারাপ বা কিছু, এমন কি কিছু বলেছিল আপনাকে? তেমন কিছু ছিল না। নিজের স্বাস্থ্যের প্রতি খুব যত্নশীল ছিল। আমাকেও সবসময় বলতো কি করলে শরীর ফিট থাকবে। আর এই প্রফেশনে ফিটনেসটাই আসল পুঁজি আমাদের। অরূপ তাই আমার গুরু ছিল। নিজের সব ক্ষমতা দিয়ে আমাকে আগলে রেখেছিল এতদিন। আগলে রেখেছিল বলছেন মানে কোনো বিপদে পড়েছিলেন? একা একটা মেয়ে থাকলে তার কত রকম বিপদ হতে পারে তা নিশ্চয়ই আপনারাও বোঝেন। অরূপ আপনাকে আগলে রাখতো বললেন, তার বিনিময়ে? অরূপটা সেরকম মানুষ ছিল না। যতটা পারত অন্যদের সাহায্য করত, তবে অন্যায় দেখলে চুপ থাকতে পারত না। ওনার বাড়িতে কে কে আছেন? দাদা, বৌদি আর এক ভাইপো, তবে তাদের সাথে যোগাযোগ অনেক আগেই ছিন্ন হয়ে গেছে। ওনার বাড়ি কোথায়? কোচবিহার। দেখুন ম্যাডাম, অরূপের হার্ট অ্যাটাক হয়েছে। এত উঁচু থেকে পড়ার কারণে মাথায় বেশ বড় আঘাত লেগেছে। এখনও ব্লাড ক্লট আছে, কিন্তু স্পষ্ট আর বাজেভাবে বলতে গেলে ওনার বাঁচার সম্ভাবনা খুব কম। কিন্তু আমি জেনে অবাক হচ্ছি, আপনি যেরকম লাইফস্টাইলের কথা বললেন, সেই রকমভাবে যদি একজন মানুষ থাকে তাহলে তার তো হঠাৎ হার্ট অ্যাটাক হওয়ার কথা নয়। আচ্ছা, ওনার বয়স কত হবে এখন? 32 বছর। আচ্ছা, যেই শোয়ে দুর্ঘটনাটা ঘটলো তার আগের শোটা কেমন ছিল? ভালোভাবেই খেলা হয়েছে। আমার একটা প্রশ্ন আছে, আপনি অনুমতি দিলে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনারা আগেও কেস সলভ করেছেন, অমলেন্দুর সাথে কথা হয়ে গেছে। আপনারা এই কেসে ইনভেস্টিগেশনে আমাদের সাথেই কাজ করবেন। আপনি বললেন অরূপ খুব হেল্পফুল ছিল, তাই তো? তাহলে সার্কাসের আর কেউ এত বড় দুর্ঘটনার সময় অরূপের সাথে এলো না কেন? আসার আগে আপনাকে আপনার দলের একটি মেয়ে বিপদের ব্যাপারে সচেতন করছিলেন, সেটাই বা কি ঘটেছে? কার থেকে বিপদ? অরূপটা খুব শিগগিরই এই কাজ ছেড়ে দিত। একটা বিদেশি সার্কাসের দলের সাথে কথা মোটামুটি পাকাও হয়ে গেছিল। খবরটা আমাদের বর্তমান মালিকের কানে কেউ তুলেছিল, সেই থেকে মালিক খাপ্পা ছিল। একজন নার্স এসে খবর দিল, স্যার তাড়াতাড়ি চলুন, পেশেন্টের অবস্থা খারাপ হচ্ছে। এক্সকিউজ মি। ডাক্তারবাবু আইসিইউতে ঢুকে গেলেন। পেছন পেছন নার্সটিও ছুটল। ওদের পেছনে আমরাও গেলাম। আইসিইউর বাইরে দাঁড়িয়ে দরজার কাঁচ দিয়ে দেখলাম ব্যান্ডেজে মোড়া শরীরটা থেকে থেকেই কেঁপে উঠছে।
ডক্টর প্রমাল্য ও তার সঙ্গী সাথীরা সবাই আপৎকালীন তৎপরতায় কিছু করে চলেছে, কিন্তু অরূপের খিঁচুনি উত্তরোত্তর বেড়েই চলেছে। একটু পরে ডক্টর প্রমাল্য ঘর থেকে বেরিয়ে রোহিণীকে বললেন, মন শক্ত করুন, হাতে সময় আর বেশি নেই, ভিতরে গিয়ে দেখে আসুন। রোহিণী যন্ত্রচালিতের মতো ভেতরে গিয়ে অরূপের সামনে দাঁড়ালো। নিজের মধ্যে সাহস সঞ্চয় করে অরূপের একটা হাত নিজের হাতে তুলে নিল। কিছুক্ষণের অপেক্ষা, তারপর অরূপের খিঁচুনি ওঠা শরীরটা একেবারে নিথর হয়ে গেল। ঘরে উপস্থিত নার্সটিও এবার শিথিল হয়ে পড়ল। রোহিণী অরূপের নিথর হাতটা নিজের হাতে নিয়েই নিচে বসে পড়ল। একটু আগে মেয়েটার ব্যবহারে খারাপ লাগলেও এখন মেয়েটাকে দেখে মায়া হলো। খুব ভরসা করতো অরূপকে। এই বিপদসংকুল জায়গায় মেয়েটা তার একমাত্র ভরসার পাত্রকে চিরতরে হারালো। মেয়েটার মনের জোর এতটাই যে এই পরিস্থিতিতেও এখনো কাঁদল না মেয়েটা। নার্সটি এগিয়ে এসে রোহিণীকে ধরে পাশের চেয়ারে বসিয়ে দিল। আচ্ছা সীমান্ত, সারাদিন ধরে যে মুখ গুঁজে এত লিখতে থাকো, তোমার ঘাড় আঙুল এগুলো ব্যথা করে না? এখন অভ্যেস হয়ে গেছে। আমাকে 1 ঘন্টা এক জায়গায় বসতে বললে আমি তো পাগল হয়ে যাব। তোমার পায়ে তো ঘোড়ার খুর লাগানো আছে ভাই। ইয়ার কি করছো? ইয়ার কি তোমার সাথে? হ্যাঁ, আমার সে সাধ্য কোথায় ভাই? কতবার বলেছি সকালে উঠে আমার সাথে একটু ব্যায়াম করো, শরীরটা ফিট থাকবে। রক্ষে করো ভাই, আমি এই বেশ আছি। গুড লাইফস্টাইলের ফল তো একটা নিজের চোখেই দেখে এলাম। নিজের এমন পরিণতি দেখতে চাই না। উফ না সীমান্ত, আমি এখনো বলছি এভাবে হার্ট অ্যাটাক হয় না, কিছু তো অস্বাভাবিক আছে। ডাক্তারবাবু তো নিজে বললেন এটা হার্ট অ্যাটাক। বললেন বটে, তবে ওনার মনেও অনেক সন্দেহ আছে। তবে যাই বলো, এই ঘটনার সূত্রে দুটো ভালো লোকের সাথে আলাপ হলো আমাদের। এটা ঠিক বলেছ তুমি। ধন্যবাদ বলাইদা। বলাইদাকে ধন্যবাদ বলায় বলাইদা যার পর নাই লজ্জিত হয়ে বলে গেল, এই দেখো সীমান্ত, বলতে বলতে সহদেবের ফোন। তোলো, দেখো কি বলেন। হ্যালো, হ্যাঁ অনেকদিন বাঁচবেন মশাই আপনি। কেন বলুন তো? এই মাত্র আমি আর সীমান্ত কথা বলছিলাম, সার্কাস দেখতে গিয়ে কিছু হোক না হোক আপনার আর ডক্টর প্রমালদোর মতো মানুষদের সাথে আলাপ আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। মোড় ঘোরার আরও বাকি আছে মশাই। মানে কিছু হয়েছে নাকি? অরূপের পোস্টমর্টম রিপোর্ট এসেছে এই মাত্র আমার হাতে। অস্বাভাবিক কিছু আছে? অস্বাভাবিক মানে অরূপের বাড়িতে ড্রাগস পাওয়া গেছে, তাও আবার এমন ড্রাগস যার ফলে হার্টের কার্যক্ষমতা হঠাৎই হ্রাস পায়। এই অবস্থায় বেশি শারীরিক কসরত করলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাও থেকে যায়। কি বলছেন? তাহলে আমার সন্দেহ অমূলক ছিল না? অমূলক কি বলছেন মশাই? আপনি প্রথম ব্যাপারটা আঁচ করেছিলেন, এবার বাকি কেসটাতেও আপনাকে সাথে থাকতে হবে। শেয়ার বলতে আমি তো প্রথম থেকেই বলছিলাম যে এটা স্বাভাবিক মৃত্যু নয়। তাহলে আপনি পুলিশ স্টেশনে আসবেন নাকি আমি আপনাকে পিক করব? শুধু আমাকে নয়, আমার বন্ধু সীমান্তও সাথে থাকবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা আমাকে একটু সময় দিন, আমি কল ব্যাক করছি। ওকে দেন, আজ দেখা হচ্ছে। একটু পরে কল করে আপনাকে বাকিটা জানাচ্ছি। ওকে, টেক ইউর টাইম। সীমান্ত, কিছু বুঝলে? আন্দাজ করেছি, বাকিটা তুমি বলো। অরূপের পোস্টমর্টেম রিপোর্টে ড্রাগস পাওয়া গেছে। এই ড্রাগসের ফলেই হার্ট অ্যাটাক হয়েছে। এবার বলো, এসবের নেপথ্যে কে আছে? একটা সার্কাসের খেলা দেখানোর লোককে কে কি কারণে মারতে চাইবে? টাকা তো বিশাল কিছু থাকে না এদের কাছে। ষড়রিপুর কথা শুনেছ সীমান্ত? কাউকে হত্যা করার উদ্দেশ্য অর্থ ছাড়াও অনেক কিছু হতে পারে। এক্ষেত্রে আমাদের কারণটা খুঁজতে হবে। ঝটপট তৈরি হয়ে নাও, বের হব আমরা। কোথায় যাবে? আমাদের তো এখন একটাই সূত্র জানা আছে, রোহিণী। আবার সেই মেয়েটার মুখ দেখতে হবে? সেদিন তো খুব সুখ্যাতি করছিলে, আজ তার মুখ দেখতেও চাইছো না, ব্যাপার কি শুনি? সেদিন 4 অমলেট দিতে গিয়ে কি হেনস্থাই না করলো মেয়েটা আমাকে। আর একটু হলে আমাকে ওয়েটার বানিয়ে মনে হয় কিছু টাকার টিপস ধরিয়ে দিত। বলো কি? দেখে তো মনে হয় না। আমাকে আগে বলনি কেন? নিজের অপমানের কথা কে জনে জনে বলে বেড়ায়? যাকে ওসব কথা গায়ে মেখো না, তৈরি হয়ে নাও। সহদেবকে কি এখানে আসতে বলবো? তাই বলো,
অনেকটা রাস্তা, ব্রেক জার্নি করতে করতে গেলে অনেক সময় লেগে যাবে। সহদেব আর আমরা মিলে প্রথমেই গেলাম সার্কাসে। কথা হলো সহদেব কথা বলবে, আমি আর অমলেন্দু শুধু সাথে থাকব। যারা তাদের দক্ষ একজন কর্মীর মৃত্যুতে একবারও হসপিটালে এলো না, তাদের কাছ থেকে সহযোগিতার আশা আমরা কেউই করছি না। আমি আর অমলেন্দু সাধারণ মানুষ, সহদেবের উর্দির একটা শক্তি আছে, এই শক্তি কাজে লাগিয়েই আমাদের এগোতে হবে। আমরা যখন পৌঁছলাম ওখানে, তখনও প্রথম শো শুরু হতে ঘন্টাখানেক বাকি। গিয়ে রোহিণীর খোঁজ করতে মেকআপ রুমের রাস্তা দেখিয়ে দিল। আমরা কাছাকাছি যেতেই চাপা গলায় একটা হিস হিসে পুরুষ কণ্ঠ শুনতে পেলাম। কি মনে করেছো তুমি? এত সহজ সুভাষ মল্লিকের হাত থেকে নিস্তার পাওয়া? এতদিন অরূপের পেছনে লুকিয়েছিলে, এবার তো আর সে নেই। এখন শুধু তুমি আর আমি। ভেবে দেখো আমার কথাটা, রাজি তোমাকে হতেই হবে, হয় আজ নয় কাল। ঘরের পর্দা সরিয়ে সুভাষ নামের লোকটা বেরিয়েই সামনে পুলিশ দেখে একটু আঁতকে উঠল। তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে মাথা চুলকোতে চুলকোতে সহদেবকে বলল, স্যার আপনি এখানে কারোর সাথে দরকার আছে স্যার? হ্যাঁ, এখন রোহিণীর সাথে কথা বলতে এসেছি। আপনার পরিচয়? অদমের নাম সুভাষ মল্লিক, আমি এই সার্কাসের ম্যানেজার। ভালোই হলো আপনাদের সাথে এখানে দেখা হয়ে। আচ্ছা, আপনাদের কোনো রেকর্ড নিশ্চয়ই আছে সব কর্মীদের? সেভাবে তো কিছু নেই, এখানে সকলে সকলের নাম জানে, মুখ চেনে। একটা খাতায় তবু সকলের নাম ঠিকানা লেখা আছে। তাতেই হবে, ওটা বের করে রাখুন আর সকলকে তৈরি থাকতে বলুন। এরপর একে একে সকলের সাথেই কথা বলবো। কি ব্যাপারে কথা সেটা যদি জানতে পারি তো সকলকে বলতে সুবিধে হবে স্যার। গিয়ে বলুন অরূপের মৃত্যু নিয়ে কিছু কথা বলার আছে। অপরাধ নেবেন না স্যার, অরূপের তো হার্ট অ্যাটাক হয়েছে। তবে এর মধ্যে পুলিশ কেন স্যার? নতুন কিছু তথ্য আমাদের হাতে এসেছে, তার জন্য আমরা নতুন করে তদন্ত করতে নামছি। যেহেতু অরূপ এই সার্কাসেই থাকতো, তাই এখানে জিজ্ঞাসাবাদ হবেই। নতুন তথ্য মানে কি জানা গেছে স্যার? অরূপকে খুন করা হয়েছে। খুন? সুভাষের চোখ মুখ যেন রক্তশূন্য হয়ে গেল। এমন খবর পাবে সেটা তার ধারণার বাইরে ছিল। হ্যাঁ, খুন। আপনি সকলকে একসাথে করুন, আমরা আসছি। বলছি স্যার, এক্ষুনি তো শো শুরু হবে। সকলে তো আর একসাথে মঞ্চে উঠবে না। যারা যখন মঞ্চে বাইরে থাকবেন তাদের সাথে তখন কথা বলে নেব। এর জন্য আপনাদের শোয়ে কোনো প্রভাব পড়বে না, চিন্তা নেই। আচ্ছা স্যার। সুভাষ চলে যেতেই আমরা তিনজন পর্দার বাইরে এসে দাঁড়ালাম। আসতে পারি মিস রোহিণী? ভেতর থেকে রোহিণী নিজে পর্দা সরিয়ে বেরিয়ে এলো। আপনারা হঠাৎ এখানে? কথা আছে, ভিতরে এসে বসতে পারি? বসতে পারেন, তবে একটু পরেই আমার শো আছে। তার ফাঁকে ফাঁকেই কথা বলে নেব আমরা। ঠিক আছে, ভেতরে আসুন। বলুন কি বলতে এসেছেন? অরূপের পোস্টমর্টম রিপোর্ট চলে এসেছে। ওনার মৃত্যু স্বাভাবিক ছিল না, সম্ভবত খুন করা হয়েছে ওনাকে। কিছুক্ষণের জন্য রোহিণী নীরব হয়ে মাথা নিচু করে বসে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে রোহিণী বলল, হ্যাঁ, অরূপের সাথে এমন কিছু হওয়া অসম্ভব নয়। তার মানে আপনি আগেই আঁচ করেছিলেন, তাহলে আগের দিন কেন কিছু বললেন না? মানুষগুলো যে স্বার্থের জন্য খুন করবে সেটা সত্যি আগে ভাবতে পারিনি। তা কি করে হলো? সহদেব, আপনি বলবেন? না না, আপনি বলুন। বেশ, অরূপকে এক ধরনের ড্রাগস দেওয়া হয়েছিল যেটা মানুষের হৃৎপিণ্ডের ক্ষমতা কমিয়ে দেয়। এই অবস্থাতে কেউ যদি কায়িক পরিশ্রম বেশি করে তবে সেই চাপ হৃৎপিণ্ড নিতে পারে না। যেহেতু অরূপ এই অবস্থাতেই ফ্লাইং ট্রপিজ করেছে, তাই এতটা চাপ অরূপের হৃৎপিণ্ড নিতে পারেনি। তার উপর অত উপর থেকে পড়ার ফলে যে পরিমাণ রক্তপাত হয়েছে
সেটাই অরূপকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আচ্ছা, আপনার কি কিছু বলার আছে এ ব্যাপারে? রোহিণী এবারেও নীরবে দুদিকে মাথা নাড়াল। এবার আমার কিছু জিজ্ঞাসা আছে। হ্যাঁ বলুন। আপনি অরূপের সব থেকে কাছের মানুষ ছিলেন, এই কাজ কে করতে পারে? দেখুন, লোকের ভালো করতে যাওয়া মানুষদের শত্রুর অভাব হয় না। অরূপেরও ছিল না। যেমন? অরূপের কিছুদিন পর অন্য সার্কাসে জয়েন হওয়ার কথা ছিল। এটা নিয়ে আমাদের সার্কাসের মালিকের সাথে বেশ একটা চাপা উন্নত্তর চলছিল। আমাদের সার্কাসের প্রধান আকর্ষণ ছিল ফ্লাইং ট্রপিজ, আর এই পুরো টিমকে অরূপ নিজে ম্যানেজ করত। অরূপ চলে যেতে পারে এই সন্দেহে প্রতিম নামের একজন নতুন সদস্যকে ম্যানেজমেন্ট টিমের দলে ঢোকানো হয়। অরূপের সাথে পুরো টিম ভালোবেসে কাজ করত। সেখানে প্রতিম এসে হুকুম চালালে তারা তা মেনে নেবে কেন? বাইরে থেকে একটা অল্প বয়সী ছেলে এসে বলল, দিদি, তোমার এন্ট্রি। হ্যাঁ, আসছি রনি। আপনারা একটু বসুন, আমার ওই 15-20 মিনিট লাগবে। চা বলবো আপনাদের জন্য? চিনি ছাড়া লাল চা হবে? হ্যাঁ, দেখছি। আমরা তিনজন সার্কাসের মেকআপ রুমটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। খেয়াল করলাম যেখানে রোহিণী বসেছিল সেখানে টেবিলের নিচ থেকে একটা ছেঁড়া কাগজের চিরকুট অমলেন্দু হাতে নিয়ে দেখল। তারপর ডাস্টবিনে খুঁজে আরও এমন কয়েকটা চিরকুট পকেটস্থ করল। সহদেব চোখের ইশারায় জিজ্ঞাসা প্রকাশ করল। অমলেন্দু বলল, দরকারি কিছু নাও হতে পারে, দেখি আগে। তেমন কিছু হলে আপনাকে জানাবো। দরজার বাইরে কারোর একটা আশার আওয়াজে অমলেন্দু সজাগ হয়ে গেল। ঘরের পর্দা সরিয়ে রনি নামের ছেলেটা 3টে কাঁচের গ্লাসে চা নিয়ে ঢুকল। টেবিলে ট্রে রাখতে রাখতে খুব ধীর স্বরে ফিসফিসিয়ে রনি বলল, স্যার, আপনারা পারলে দয়া করে দিদিকে এখান থেকে বের করে নিয়ে যান। দিদির খুব বিপদ। কীরকম বিপদ? রোহিণী ঘরে ঢুকে বলল, কিরে রনি, চিনি ছাড়া লাল চা পেলি? হ্যাঁ দিদি, পেয়েছি। এখন যাই, তোমার জন্য চা দেও? চা লাগবে না আমার, তুই যা। বলুন, আপনারা কি বলবেন? অরূপের চলে যাবার পর আপনার জীবনে এখন কি চলছে? আপনার প্রশ্নটা ঠিক বুঝলাম না। অমলেন্দু বলতে চাইছে, সেদিন আপনি বলেছিলেন অরূপ আপনাকে আগলে রাখত। কাদের কাছ থেকে আগলে রাখত? আসলে এখানে সমস্ত কিছু অরূপের কাছ থেকে শেখানো। এমনকি কখনো আমার বাড়ির জন্য অতিরিক্ত টাকার দরকার হলেও অরূপ তার যোগান দিত। সেই অর্থেই কথাটা বলেছিলাম। আর একটা শেষ প্রশ্ন করে চলে যাব। বলুন। অরূপ ড্রাগস নিত বলে আপনার জানা আছে? কোনো রকম নেশা করা অরূপদা অপছন্দ করত। একমাত্র চা খেলেও তা ছিল খুব সীমিত। খেলা দেখানোর আগে কি বিশেষ কিছু খেত? না। বেশ, আজকের জন্য এটুকুই যথেষ্ট। দরকার হলে আবার আসবো। আরেকটা কথা, যদি কখনো কোনো সাহায্য দরকার হয় তবে বড় দাদা মনে করে আমাকে নির্দ্বিধায় জানাতে পারেন। আমার ফোন নাম্বার ওই ছোট একটা চিরকুটে আপনার ড্রেসিং টেবিলের সামনে রেখে দিয়েছি। ধন্যবাদ, মনে রাখবো। বাইরে বেরিয়ে একটু এগিয়ে যেতেই রনির সাথে দেখা হলো। তোমার নাম রনি? হ্যাঁ। কতদিন আছো এই সার্কাসে? তা ওই 5 বছর তো হবেই। কি কাজ করো? সকলের পারফরম্যান্স খাটি আর এদিক ওদিক একটু পরিষ্কার রাখি। তখন যেন কি বলছিলে? সব কথা সব জায়গায় বলা যায় না স্যার, বাকিটা আপনারা একটু খুঁজে নিন। তা যা টাকা পাও তাতে তোমার চলে যায়? ওই কোনো মতে। আমার একটা কাজ করবে, এক্সট্রা টাকা পাবে। কি কাজ স্যার? রোহিণী দিদির উপর নজর রাখতে হবে। কোনো বিপদ বুঝলে আমাকে ফোন করবে, আর যদি কিছু বলতে চাও সেটাও স্বাচ্ছন্দ্যে বলবে। মানে এখানকার খবর আপনাদেরকে দিতে হবে। এটা কিন্তু মনিবের সাথে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে, তাই না? তোমার বয়স কত? 19। এই বয়সে তোমার নীতিবোধ দেখে খুব ভালো লাগলো। একটা কথা বলো তো, অরূপ কেমন মানুষ ছিল? ভালোর খুব ভালো আর খারাপের খুব খারাপ।
তুমি কি জানো অরূপকে কেউ বা কারা খুন করতে পারে? কি বলছেন? খুন? অরূপ কি সার্কাসের বাইরে কোথাও যাতায়াত করতো বা কেউ আসতো অরূপের সাথে দেখা করতে? বিশেষ করে যেদিন অরূপের মৃত্যু হয় সেদিন অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলে? বাইরের কারোর সাথে তেমন যোগাযোগ ছিল না অরূপদার। সার্কাসটাই অরূপদার ধ্যান জ্ঞান সব কিছুই ছিল। এর বাইরে অরূপদা কিছুই বুঝতো না। সার্কাসকে খুব ভালোবাসতো, সব কিছু করতে পারতো শুধুমাত্র এই সার্কাসের জন্য। তাহলে এটা জেনে রাখো যে যাদের সাথে তুমি বিশ্বাসঘাতকতা করতে চাইছো না তাদেরই কেউ অরূপের সাথে বিশ্বাসঘাতকতা করে তার প্রাণ নিয়েছে। এই তালিকায় এরপর তোমার প্রিয় কোনো মানুষ থাকতেই পারে। তোমার বিশ্বাসঘাতকতা কারোর জীবন বাঁচাতে পারে, বাকি তোমার ইচ্ছা। আমাদের একটু তোমাদের ম্যানেজারের কাছে নিয়ে চলো। চলুন। সুভাষ আরও 3 জনের সাথে কথা বলছিল। আমাদের দেখতে পেয়ে মুখে বিগলিত একটা হাসি ঝুলিয়ে এগিয়ে এলো। সহদেবকে উদ্দেশ্য করে বলল, আসুন স্যার, আসুন আসুন। সকলকে আমি বলে রেখেছি শো শুরু হয়ে গেছে, তো সকলে নিজেদের কাজ শেষ করে আপনার সাথে দেখা করবে। কয়েকজন টেকনিশিয়ান আছে, ওরা শো শেষ হওয়ার আগে বেরোতে পারবে না। আপনি আপনার খাতা নিয়ে বসুন বাইরে, একজনও যেন বাদ না যায়। যদি অনুমতি দেন তো আমি আপনার সাথে সকলের আলাপ করিয়ে দেবো। এখানে থাকার অনুমতি তো দিতে পারবো না। সুভাষ বাইরে যেতেই অমলেন্দু আমাকে বলল, সীমান্তর সাথে কাগজ কলম আছে? আছে। বেশ, ওগুলো বের করে রেডি থাকো। কে কে আসছে, তারা বয়ান কি দিচ্ছে সংক্ষেপে লিখে রাখো। আমি তৈরি হয়ে নিলাম। একে একে 35 জনের বয়ান নেওয়া হলো। কেউই অরূপের বিরুদ্ধে কোনো কথা বলল না। ওদের কথায় কোনো সূত্রও পাওয়া গেল না। খালি হাতেই বাড়ি ফিরে এলাম। ঘরে ফিরে অমলেন্দুর নানা চিন্তা ভাবনা চলতে লাগলো, যেমন প্রতিটা কেসের ক্ষেত্রেই চলে। পরের ঘটনাটা ঘটল ঠিকের 5 দিন পরে। বিকেলের দিকে আননোন নাম্বার থেকে একটা ফোন এলো অমলেন্দুর ফোনে। হ্যালো হ্যালো স্যার, আমি রনি বলছি সার্কাস থেকে। যত তাড়াতাড়ি সম্ভব এখানে একবার আসুন। কি হয়েছে? রোহিণী দিদির খুব বিপদ, আপনারা দিদিকে একটু বাঁচিয়ে নিন। কিরকম বিপদ? আপনারা দিদিকে এখান থেকে দয়া করে বের করে নিয়ে যান, নইলে ওরা দিদির খুব বড় সড় ক্ষতি করে দেবে। ওরা কারা? সেটা বলতে পারবো না স্যার। দিদিকে বাঁচাতে পারলে আপনারা সব জানতে পারবেন। হাঁপাতে হাঁপাতে কথা কটা বলেই ফোন কেটে দিল রনি। সীমান্ত, একবার চলো তো, যেতে যেতে সহদেবকে ফোন করে ডেকে নেব। হঠাৎ কি হলো? রোহিণীর নাকি খুব বিপদ, মেয়েটাকে ওখান থেকে সরাতে হবে। সরাতে হবে মানে কি? ওখানেও নিজের ইচ্ছেতেই আছে। তেমন হলে নিজেই বেরিয়ে যাক। তুমি কেন বের করতে যাবে? আর সব থেকে বড় কথা, বের করে রাখবে কোথায়? সেসব পরে ভাববো, এখন শিগগির চলো। চলো। ওখানে পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে গেল। গিয়েই মেকআপ রুমের দিকে দৌড়লাম। পথে রনিকে দেখতে পেয়ে অমলেন্দু জিজ্ঞেস করলো, কোন দিকে? রনি মেকআপ রুমের পেছন দিকে যেতে ইশারা করল। সেখানে পৌঁছে দেখলাম সুভাষ রোহিণীর হাত দুটো পেছনে চেপে ধরে ওর মুখের খুব কাছে মুখ নিয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে বলছে, অনেক সময় দিয়েছি, আর সময় নেই আমার কাছে। এবার আমার কথায় তোমাকে রাজি হতেই হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। এখন তো অরূপও নেই। হ্যাঁ, কে তোমায় রক্ষা করবে? অরূপ না থাকলেও রোহিণীর এক দাদা এখনো বেঁচে আছে, আর সেই রোহিণীকে বাঁচানোর জন্য যথেষ্ট। আপনারা এখানে? আমাদের দেখে সুভাষ এতটাই চমকে গেছে যে কখন রোহিণীর হাত ছেড়ে দিয়েছে নিজেও বুঝতে পারেনি। রোহিণী দৌড়ে এসে আমাদের পেছনে দাঁড়ালো। আপনি কি ভেবেছিলেন আপনার নরম নরম কথায় আমরা আপনাকে খুব ভালো মানুষ ভাববো, তাই তো? আগের দিন মেকআপ রুমের থেকে আপনার হাতে লেখা যে চিরকুটের টুকরো পেয়েছিলাম সেটাই যথেষ্ট ছিল আমার সব বোঝার জন্য। সহদেব, সুভাষকে ব্ল্যাকমেল করার অপরাধে তুমি নিয়ে যেতে পারো। ভালোভাবে যাবে নাকি আরো লোক ডাকতে হবে আমাকে? আদালতে কিছু প্রমাণ করতে পারবেন না। আপনারা জানেন না আমার উপর কার হাত আছে। সে আমি খুঁজে নেব,
পুলিশ হেফাজতে আপনার পরিচিত হাত আপনাকে রক্ষা করবে এই আশায় থাকবেন না। আর রইল প্রমাণের কথা, সেটা জোগাড় হয়েই আছে। সহদেব সুভাষকে সাথে করে নিয়ে যাওয়ার পর অমলেন্দু রোহিণীকে বলল, আপনার দরকারি যা কিছু আছে সঙ্গে নিয়ে আসুন। নিয়ে আসুন মানে? আপনি এই মুহূর্তে সার্কাস ছাড়ছেন। সার্কাস ছেড়ে আমি কোথায় যাব? আর থাকবোই বা কোথায়? খাবো কি? আমার বাড়ির লোকেদের চলবে কি করে? বোন যখন বলেছি তখন সেসব চিন্তা আমার। কিন্তু দেখো বোন, তুমি এখানে কি মানসিক যন্ত্রণা সহ্য করেছিলে তা আমি জানি। এই সুযোগ, চলো আমার সাথে। অরূপের মতো করে না হলেও দাদা হয়ে আগলে রাখবো, কথা দিলাম। এই সার্কাসের থেকে অনেক বেশি সম্মানের জীবিকা তোমার প্রাপ্য, সেটার দায়িত্ব আমি নিলাম। আমার জন্য এত কিছু করার কারণ জানতে পারি? দেখেছো তো অমলেন্দু, এই জন্যে এই মেয়ের উপকার করতে বারণ করেছিলাম। তুমি শান্ত হও সীমান্ত। রোহিণীর উপর দিয়ে কি গেছে তা ওই জানে। এসবের পরে কাউকে বিশ্বাস করা সহজ নয় ওর পক্ষে। কিছুক্ষণ কি যেন ভেবে রোহিণী বলল, আপনারা একটু অপেক্ষা করুন, আমি এই জিনিসপত্র নিয়ে আসছি। তবে যা করছেন তাতে আপনাদের বিপদ বাড়বে শুধু শুধু। অমলেন্দু আর সীমান্তকে বিপদে ফেলা অত সহজ নয়। আমরা অপেক্ষা করছি। রোহিণী চলে যাওয়ার পর আমি অমলেন্দুকে বললাম, বেশ তো দাদা হয়ে বসলে, এবারে কে রাখবে কোথায়? খরচ কি করে চলবে? খরচ নিয়ে ভাবছি না সীমান্ত, ভাবছি রোহিণীকে রাখবো কোথায়। আমাদের ঘরে আমরা দুজন ব্যাচেলার ছেলেদের মাঝে রোহিণীকে রাখা দৃষ্টিকটু ঠেকবে। আমাদের মুশকিল আসান এখন একজন করতে পারে। কে সে? আমাদের ওয়ান অ্যান্ড অনলি পরাশরদা। ঠিক বলেছ। অতঃপর আমি আর অমলেন্দু রোহিণী সহ বাড়িতে প্রবেশ করে ঘরে বসলাম। অমলেন্দু দেরি না করে আগেই পরাশরদার উপরের ঘরে চলে গেল। রোহিণী ঘরে সব কিছু ঘুরে ঘুরে দেখতে থাকলো। উপরে গিয়ে অমলেন্দু কি বলেছে জানি না, কিছুক্ষণ পর বৌদি নিচে নেমে এলো। রোহিণী, ইনি আমাদের বৌদি, আজ থেকে তোমারও বৌদি। এই বাড়িটা এনাদের। উপরে বৌদিদের সাথে আপাতত তোমার থাকার ব্যবস্থা হয়েছে, তুমি নিশ্চিন্তে এখানে থাকতে পারো। তোমার বাড়িতে জানিয়ে রাখো আর ঠিকানাটা দিয়ে রেখো। রোহিণী উঠে টুক করে বৌদিকে আর অমলেন্দুকে প্রণাম করল। আমিও যে ওখানে উপস্থিত আছি সেটা পাত্তাও দিল না। আমাকে প্রণাম করতে আসলে হয়তো আমি নিজেই লাফিয়ে না করতাম, তবু রোহিণীর তরফ থেকে এই অবহেলাটা হজম করতে পারলাম না। যেমন মিষ্টি নাম তেমনই মিষ্টি মেয়ে। চলো বোন, এবার থেকে দুই বোনে চুটিয়ে আনন্দ করব। রোহিণী ওর ব্যাগ নিয়ে উঠতে উদ্যত হলে অমলেন্দু বলল, তুমি বৌদির সাথে উপরে যাও, সীমান্ত তোমার ব্যাগ উপরে দিয়ে আসবে। আমার ব্যাগ আমি নিয়ে যেতে পারবো। বলছি দাদা, এখানে থাকার খরচ? আপাতত বৌদি কিছু নেবে না, হাত খরচ বাবদ কিছু টাকা আপাতত আমি আর সীমান্ত তোমাকে দেব। তবে সেই টাকা পরিশোধযোগ্য। নতুন চাকরি পেলে চাইলে মিটিয়ে দিতে পারো। রোহিণী রাজি হলো এই প্রস্তাবে। ওপরে চলে যেতেই আমি অমলেন্দুকে বললাম, ওর হাত খরচ আমি কেন দিতে যাব? আমি বলছি তাই। অমলেন্দুর কথার অবাধ্য যে আমি নই সেটাও ভালোই জানে। পরের দিন সকালে অমলেন্দু সহদেবকে ফোন করল। হ্যালো, হ্যাঁ, কিছু খবর পাওয়া গেল সুভাষের থেকে। রোহিণীকে বিরক্ত করছিল সেটা স্বীকার করেছে। আর অরূপের মৃত্যুর ব্যাপারে এখনো বলছে সে কিছুই জানে না। আরও কিছুক্ষণ বসো ওর সাথে, সব জানেও। আচ্ছা, ওর ব্যাকগ্রাউন্ড চেক করো তো। আরও একটা লোকের ব্যাপারে জিজ্ঞাসা করো, প্রতিম। ঠিক আছে, তোমাকে বিকেলের মধ্যেই জানাচ্ছি। তোমরা ঠিক আছো তো? রোহিণীকে নিয়ে কোনো সমস্যা? না না, সব ঠিক আছে। তাহলে বিকেলে একবার থানাতে যাব। মোস্ট ওয়েলকাম। বিকেলে যথা সময়ে আমি আর অমলেন্দু থানায় গিয়ে হাজির হলাম। আসুন। আচ্ছা, একটা রিকোয়েস্ট আছে সহদেব, বলছি এই আপনিটা কি তুমি করা যায় না? অভ্যাস হয়ে গেছে। অভ্যাসটা একটু পাল্টালে ভালো হয়। এবার আমার খুব অসুবিধা হচ্ছে। আচ্ছা, চেষ্টা করব। এবার বলো কি খবর?
এই সুভাষ একসময় পার্টির মস্তানি করত। তারপর বাড়ির লোকের চাপে কিছুদিন একটা ওষুধের দোকানে কাজ করেছিল। সেই সময় বিয়ে করে। বিয়ের পর যা খরচ বাড়ে সেই খরচের যোগান ওষুধের দোকানে কাজ করে হচ্ছিল না। তারপর পার্টির কাজের সূত্রে এই সার্কাসের মালিকের সাথে কথা হয় এখানে ম্যানেজারের কাজের জন্য। লোকটা বিবাহিত হয়েও রোহিণীর উপরে চাপ দিচ্ছিল? ভুল বুঝেছ সীমান্ত, লোকটা নিজের জন্য নয়, রোহিণীকে চাপ দিচ্ছিল ওর মনিবের জন্য। তুমি কি করে শিওর হচ্ছ? প্রথম দিন সার্কাসে যেদিন জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিলাম সেদিন ডাস্টবিন থেকে কিছু কাগজের টুকরো পেয়েছিলাম, মনে পড়ে তোমাদের? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওটাই ছিল রোহিণীকে লেখা ধীরজ গোয়েলের প্রেমপত্র, যেটা হয়তো রোহিণী খুলেও দেখেনি। রোহিণী এ ব্যাপারে আমাদের কেন কিছু বলল না? মেয়েটার আত্মসম্মান বোধ খুব বেশি, নিজের বিপদ নিজেই সামলাতে চায়। তাই হয়তো আমাদের মতো অপরিচিতদের থেকে সাহায্য চাইতে ওর আত্মসম্মানে বাদ ছিল। রনিকে কি এই কারণেই লাগিয়েছিলে? হ্যাঁ, ছেলেটা রোহিণীর ভালো চায়, তাই এক না এক সময় ও যে ফোন করবে সেটা অনুমান করা শক্ত ছিল না। এবার আমায় বলো, ধীরজ গোয়েলের কাছে কিভাবে পৌঁছানো যায়? তথ্য প্রমাণ জোগাড় করতে হবে। সেটা কি করে হবে? সহদেব, তোমাকে আরও একজনের খবর নিতে বলেছিলাম, নিয়েছো? প্রতিমেরও গল্প প্রায় একই। পুলিশের খাতায় বহুবার নাম উঠেছে, বডি ফিটনেস খুব ভালো, জিম ইন্সট্রাক্টরে কাজ করতো এক সময়, স্বপ্ন ছিল আর্মিতে যাবার। ভুলভাল বন্ধুদের চক্করে পুলিশের খাতায় নাম উঠে যাওয়ার ফলে স্বপ্ন অধরাই থেকে যায়। পুলিশের খাতায় নাম উঠলো কেন? ড্রাগস পাচার, ছিনতাই, ডাকাতি, এ ধরনের নানাবিধ কেস আছে ওর নামে। নিজেও তাহলে ড্রাগস নিত? অবশ্যই। প্রীতম আর সুভাষ দুজনের পক্ষেই খুব সহজ অরূপের জন্য ড্রাগস জোগাড় করা। এখানে একটা খটকা আছে অমলেন্দু। অরূপ জানতো এরা কেউ ওর ভালো চায় না, তবে এদের থেকে কিছু খাওয়াটা কি স্বাভাবিক অরূপের মতো একটা বিচক্ষণ মানুষের ক্ষেত্রে? আমারও এখানে প্রশ্ন আছে। আচ্ছা বেশ সহদেব, আজ উঠি। আরে বসো না, একটু চা বলি। না না, আজ চা থাক, অন্যদিন খাবো। এখন সব ঘটনাগুলো পরপর সাজাতে হবে। বেশি চিন্তিত হলে অমলেন্দুর আবার এসব কিছু চলে না। তাহলে আর কি বলি। আচ্ছা আসুন, নতুন কোনো খবর পেলে আবার জানাবো। বাড়ি ফিরে এসে দেখলাম পরাশরদা বসে আছে আমাদের অপেক্ষায়। আমাদের দেখে বেশ গদগদ স্বরে বললেন, তোমার বোনটে কিন্তু খাসা রান্না করে ভায়া। ভালো আমিষ রান্না তো অনেকবার খেয়েছি, আজ রোহিণী যা মোচা ঘন্ট রান্না করেছে না, উফ! বুবুন তো মোচা ঘন্ট দিয়ে এক থালা ভাত সাবার করে দিল, যে কিনা এতদিন আমিষ ছাড়া ভাতই খেতে পারতো না। অমলেন্দু, তোমার বোন দাদার জন্য একটু পাঠালো না? বৌদি হলে কিন্তু আমাদের না দিয়ে খেতেই পারতো না, এটাই পার্থক্য। আরে না না, তোমাদের জন্য একটু পাঠিয়েছে তোমাদের বৌদি। রোহিণীকেই বলেছিল দিয়ে যেতে, সে বেচারি লজ্জা পাচ্ছে, বলছে রান্না নাকি অতটা ভালো হয়নি। তোমাদের বৌদি যেন নিজের রান্না বলে তোমাদের কাছে পাঠায়। রোহিণী রান্না করেছে জেনে খেলে তোমাদের খারাপ লাগলেও তোমাদের বৌদির হাতের রান্না জানলে তোমরা তা নির্দ্বিধায় খেয়ে নেবে। বেশ বুদ্ধি আছে তোমার বোনটির মাথায়। ইউরেকা, ইউরেকা! এমন শান্ত পরিবেশে অমলেন্দুর হঠাৎ এমন চিৎকারে আমি আর পরাশরদা দুজনেই একসাথে চমকে উঠলাম। কি হলো তোমার অমলেন্দু? শরীর খারাপ করেছে নাকি? উত্তেজনায় টইটুম্বুর অমলেন্দু বলল, তখন তুমি বলছিলে না সীমান্ত অরূপের মতো বিচক্ষণ মানুষ কেন প্রতিম বা সুভাষের দেওয়া খাবার খাবে? এটার উত্তর পেয়ে গেছি। ওদের দেওয়া ড্রাগস যদি অরূপের বিশ্বস্ত কেউ অরূপের হাতে তুলে দেয়, তবে তো অরূপ তার নির্দ্বিধায় খাবে। হ্যাঁ, সেটা হতেই পারে। একবার রোহিণীকে ডেকে জিজ্ঞেস করলে হয় না? হ্যাঁ, ঠিক বলেছ সীমান্ত। রোহিণী মেয়েটা খুব বুদ্ধিমতী, যার জীবনে যাবে তার সৌভাগ্য। তাই যদি হয় তাহলে তুমি তাড়াতাড়ি বোন পাতালে কেন? আমাদের বাড়িতেও তো থেকে যেতে পারতো, কাকাবাবুর মানভঞ্জনও ঘটতো। তোমার কাকাবাবুর মানভঞ্জনের সুযোগ হাতছাড়া হলেও রোহিণীর এ বাড়িতে থাকার সুযোগ এখনো হাতছাড়া হয়নি। তুমি ভেবে দেখতে পারো। অমলেন্দুর কথার সারমর্ম বুঝতে পরাশরদার একটু সময় লাগলো বটে, তবে বুঝতে পেরে সেই লোকটিও দাঁড়িয়ে বলল, দারুণ প্রস্তাব, আমি এই প্রস্তাবে সমর্থন করছি।
অমলেন্দুর প্রস্তাবে আর পরাশরদার উত্তেজনায় আমি যার পর নাই বিরক্ত হলাম। দূর মশাই, এখানে কি ভোটের নাম তালিকা প্রকাশ চলছে নাকি? বসুন চুপ করে। আরে দাদা, একটু সাহায্য করুন না, উপর থেকে একবার রোহিণীকে ডেকে দিন প্লিজ। কাঁচুমাচু মুখ করে পরাশরদা চুপচাপ উঠে গেলেন। পরাশরদাকে দেখে সত্যি খুব খারাপ লাগলো। এভাবে ওনার সাথে কথা বলা আমার উচিত হয়নি বোধহয়। এবারে নিচে আসলে ক্ষমা চেয়ে নিতে হবে। একটু পরেই পরাশরদার পেছন পেছন রোহিণী ঘরে এসে ঢুকলো। অমলেন্দু, ও অমলেন্দু, রোহিণী এসেছে। মোচা ঘন্টটা জাস্ট ফাটাফাটি বানিয়েছো রোহিণী। ধন্যবাদ দাদা। আচ্ছা, এবার একবার মনে করে বলো তো, যেদিন অরূপের মৃত্যু হয় সেদিন শো শুরু হবার আগে কি কেউ অরূপকে কিছু খেতে দিয়েছিল? শো শুরুর আগে তো নয়, তবে সেদিন তিন্নি আর মুন্নির জন্মদিন ছিল। সেই উপলক্ষে সকলেই ওরা কেক কেটে কোল্ড ড্রিঙ্কস আর পেস্ট্রি খেয়েছিল। অরূপ সেটা খেয়েছিল? আসলে ও তো খুব হেলথ কনসিয়াস ছিল, এইসব খাবার পছন্দ করতো না। আর সেদিন খেয়েছিল কিনা আমি সঠিক বলতে পারবো না। রনি বলে যে ছেলেটা তোমাদের চা এনে দেয়, সে বলতে পারবে? হ্যাঁ, ও জানতে পারে দাদা। ঠিক আছে বোন, তুমি যাও, আমি রনির সাথে কথা বলার ব্যবস্থা করছি। দাদা, রনিকে ওখান থেকে বের করা যায় না? ওরা যদি জেনে যায় রনি তোমাকে সাহায্য করছে, তবে ওর যে আর রক্ষে থাকবে না। দেখছি। পরাশরদা সেরকমভাবেই চুপচাপ উঠে চলে যাচ্ছিল। আমি ডাকলাম, পরাশরদা, তখন হঠাৎ মাথাটা গরম হয়ে গেছিল, ক্ষমা করবেন আমাকে। ও ঠিক আছে, মধ্যবিত্ত বাঙালির ওসব সহ্য করার অভ্যেস রাখতে হয়। দাদা, মোচার ঘন্টটা কি তুমি একাই সব খেয়ে ফেলেছ, নাকি তোমার বন্ধুর এমন মোচার ঘন্ট ভালো লাগেনি? এখনো দুপুরের ভাত খাওয়া হয়নি আমাদের। ও, আসছি দাদা। ওরা চলে যেতেই অমলেন্দুকে বললাম, দেখলে তো, দেখলে তোমার বোনের ব্যবহারটা? দেখলাম। এখন সহদেবকে ফোন করতে হবে, রনিকে তুলে আনতে বলি। কি বলো? বলো। বিকেলে তুলে আনার ব্যবস্থা করছি, তোমরা কি আসবে? দরকার হলে অবশ্যই আসবো, তুমি আগে কথা বলে জানাও কি বলছে। সেদিন রাতে সহদেব ফোন করল। অমলেন্দুর সাথেই কথা হলো বেশ কিছুক্ষণ। আরও কাউকে থানাতে আনতে বলল অমলেন্দু। কাল সকালে থানায় যাবে বলেও জানালো। এখানে বলে রাখি, রোহিণীর মোচার ঘন্টটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। পরদিন সকালে থানায় পৌঁছতেই সহদেব বলল, চা চলবে তো? ওসব পরে হবে, আগে রনির সাথে কথা বলবো। চলো। রনি অমলেন্দুকে দেখেই ছুটে এসে পা জড়িয়ে ধরে বলল, স্যার, আমি কিছু করিনি স্যার, আমাকে পুলিশের হাত থেকে বাঁচান। একবার পুলিশের খাতার নাম উঠে গেলে আর কেউ আমাকে কাজ দেবে না স্যার, আমাকে বাঁচান। আরে করছো কি? ওঠো। কে বলেছে পুলিশের খাতায় তোমার নাম উঠেছে? তোমাকে শুধু কিছু জিজ্ঞেস করার জন্য এখানে আনা হয়েছে। পুলিশকে সাহায্য করলে পুলিশের থেকে সাহায্য পাবে, এমনও হতে পারে আর তোমাকে সার্কাসে ফিরে যেতে হলো না। এর থেকে ঢের ভালো কাজ পুলিশ তোমাকে পাইয়ে দিল। ভয়ের কিচ্ছু নেই, সব সত্যি বলো। বলুন স্যার, কি করতে হবে? অরূপের মৃত্যুর দিনে কি সার্কাসে খাওয়া দাওয়া হয়েছিল? হ্যাঁ স্যার, তিন্নি দিদি আর মুন্নি দিদির জন্মদিন ছিল, সেই উপলক্ষে কেক, প্যাটিস আর কোল্ড ড্রিঙ্কস খাওয়ানো হয়েছিল। তা সার্কাসে সকলের জন্মদিনেই কি এমন খাওয়া দাওয়ার চল আছে? না স্যার, আমি এই 5 বছরে প্রথমবার দেখলাম। ও, তা তোমার সন্দেহ হয়নি? না স্যার, আসলে আমরা যা খাবার পাই তার কাছে এটা স্বপ্নের চেয়ে কম কিছু নয়। অরূপ এই খাবার খেয়েছিল? না স্যার, অরূপদাকে দিতে গিয়েছিলাম, অরূপদা বলেছিল সে এসব খাবে না। তারপর তুমি কি করলে? তিন্নি দিদি আর মুন্নি দিদিকে বললাম। তার মানে অরূপ এসব খাবার খায়নি? এসব কিছু না খেলেও বিকেলে শোয়ের আগে তিন্নি দিদিকে অরূপদার সাথে কথা বলতে দেখেছিলাম। তখন তিন্নিদির হাতে একটা ডাব ছিল, অরূপদা সেটা খেয়েছিল কিনা বলতে পারবো না। ডাব কে দিল? তা আমি জানি না স্যার, যা দেখেছি আপনাকে সবটাই বললাম। ঠিক আছে, কোর্টে তোমাকে বয়ান দিতে হবে, তৈরি থেকো।
সার্কাসে তোমাকে আর ফিরতে হবে না, সহদেব তোমার ব্যবস্থা করে দেবে। আমার কোনো বিপদ হবে না তো স্যার? তোমার কিচ্ছু হবে না, আমরা আছি তোমার সাথে। সহদেবের টেবিলে বসতে বসতে অমলেন্দু বলল, তিন্নি আর মুন্নিকে জেরা করতে হবে। সকালে ওদের এনে সরকারি হোমে রেখেছি। গুড, চলো তাহলে। আমি বলি কি, রনিকেও সাথে নিলে হয় না? এটাতে আমিও সহমত। নিয়ে চলো। পুলিশের গাড়িতেই আমরা সরকারি হোমে পৌঁছলাম। সহদেব গিয়ে কথা বলে হোমের একটা ঘর আমাদের কথা বলার জন্য ব্যবস্থা করে দিল। তা তিন্নি আর মুন্নি তোমরা যমজ বোন? হ্যাঁ। শুনলাম অরূপের মৃত্যুর দিন তোমাদের জন্মদিন ছিল। হ্যাঁ ছিল। সেদিন সকলকে খাওয়াতে তো তোমাদের অনেক টাকা খরচ হবার কথা। সার্কাসে কাজ করে অত টাকা তোমরা জমালে কি করে? সেদিন আমরা খরচ করিনি, সুভাষ স্যার সব আনিয়েছিলেন। আমরা দুজনে শুধু সকলকে হাতে হাতে দিয়েছি। তা হঠাৎ তোমাদের জন্মদিনে সুভাষ কেন খাওয়াতে গেল? সকলের জন্মদিনে তো খাওয়াতো না। তোমাদের সাথে কি সুভাষের স্পেশাল কিছু সম্পর্ক ছিল? না না, সুভাষ স্যার বললেন বড় বড় কোম্পানিতে নাকি এরকম হয়, কর্মচারীদের জন্মদিনে মালিক সকলকে খাওয়ায়। মালিক নাকি বলেছেন এবার থেকে আমাদের সার্কাসের সকলের জন্মদিনে এমন আয়োজন করবেন। আমাদের জন্মদিন দিয়ে এই নিয়ম শুরু হলো। ও ও ও ও আচ্ছা, বুঝলাম। এবার একটু মনে করে বলো তো, তোমাদের জন্মদিন উপলক্ষে আনা খাবার কি অরূপ খেয়েছিল? রনি অরূপদাকে দিতে গিয়েছিল, কিন্তু অরূপদা সে সবের কিছুই খায়নি। তারপর কি তোমরা অন্য কিছু এনে দিয়েছিলে? না। ঠিক করে মনে করে বলো, আমাদের কাছে খবর আছে তিন্নি অরূপকে ডাব খাইয়েছে। তিন্নি? তুই ডাব খাইয়েছিলিস? মিথ্যে বলার চেষ্টা করো না, মনে রাখো সত্যি বললে তোমার কিচ্ছু হবে না। হ্যাঁ, মানে সুভাষ স্যার এনে দিয়েছিলেন। তুই আমাকে বলিসনি তো? তুই তো জানিস আমি অরূপদাকে ভালোবাসতাম। আমার জন্মদিনে সবাই ভালো মন্দ খাবে আর আমার প্রিয় মানুষটা শুকনো মুখে থাকবে, সেটা কি করে হতে দিই বলতো? আমি তো জানি রোহিণী আর অরূপ দুজন দুজনকে ভালোবাসতো। অন্য কেউ ভালোবাসলে কি ভালোবাসার মানুষটাকে ভালোবাসা ছেড়ে দিতে হয় এমন কোথায় লেখা আছে? আমি তো প্রতিদান চাইনি অরূপদার কাছ থেকে, শুধু নীরবে ভালোবাসতে চেয়েছিলাম। তোকে আগেও তো এই ব্যাপারে বুঝিয়েছি বনু। ভালোবাসায় মাথা কাজ করে না রে। আচ্ছা ঠিক আছে, এবার বলো তো তিন্নি, অরূপ কি তোমার সামনেই ডাবটা খেয়েছিল? ডাবের মুখ কি কাটা ছিল যখন সুভাষ তোমাকে দিয়েছিল? হ্যাঁ, স্ট্র দেওয়া ছিল। অরূপদা স্ট্র ফেলে দিয়ে ওর প্রিয় স্টিলের গ্লাসে ঢেলে ডাবের জলটা খেয়েছিল। প্রিয় গ্লাস মানে? সেটা এখন কোথায়? একটা বড় গ্লাস ছিল অরূপদার, ঠিক পাঞ্জাবিরা যেমন বড় গ্লাসে লস্যি খায় ঠিক তেমনটা। অরূপদা যা খেত সব কিছুই ওই গ্লাসে খেত। খাওয়ার পরে গ্লাসটা কোথায় রেখেছে তা আমি জানি না। অরূপদার খাওয়া শেষ হওয়ার আগেই আমার শোয়ের টাইম হয়ে গিয়েছিল, তাই আমি বের হয়ে যাই। ঠিক আছে তিন্নি, তবে জীবনে অনৈতিক কাজ আর কখনো করো না। তোমার ভালোবাসার মানুষটার হাতে তুমি বিষ তুলে দিয়েছিলে। ওই ডাবের সাথেই সম্ভবত ড্রাগস মেশানো ছিল। কথাটা শুনে তিনি কান্নায় ভেঙে পড়লেন। মুন্নিকে বললাম, একটু দেখো তুমি। ঘর থেকে বেরিয়ে সহদেব আর অমলেন্দু বেশ চিন্তায় পড়ে গেল। কেসটা প্রায় সলভ করার পরেও শুধু প্রমাণের অভাবে কোনো কিনারা হবে না। ডাব বা গ্লাসটা পেলে ফরেন্সিকে পাঠানো যেত, প্রমাণ ছাড়া কিছু করা যাবে না অমলেন্দু। তবু তুমি একবার সুভাষকে চাপ দিয়ে দেখো। লাভ হবে না, কোর্টে গিয়ে পাল্টে যাবে। প্রমাণ ছাড়া কিছুই করার নেই। এত বড় ভুল করলাম আমরা। উচিত ছিল অরূপের মৃত্যুর পরে ওর সব জিনিস নিয়ে আসা। রনিকে বারান্দায় বসিয়ে আমরা কথা বলতে গিয়েছিলাম। কথা বলতে বলতেই আমরা রনির সামনে এসে পৌঁছলাম। স্যার, কোনো জিনিস খুঁজছেন? হ্যাঁ রনি, অরূপ যে বাসনে খেত সেগুলো দরকার ছিল। আচ্ছা রনি, তুমি তো বলেছিলে সার্কাসে পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব তোমার। অরূপের কিছু বিশেষ বাসন ছিল, সেগুলোকে মাজতো? আমি মাজতাম, তবে অরূপদার মৃত্যুর পর তার ব্যবহার করা গ্লাসটা আমি আর ধুইনি। হয়তো কোনো কোনায় পড়ে আছে। কি বলছো?
এখনও কি তাহলে সেই গ্লাস পাওয়ার সম্ভাবনা আছে? আসামিরা কি এখনও গ্লাসটা যথাস্থানে রেখে দেবে বলে তোমার মনে হয় অমলেন্দু? তবু একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি? ঠিক আছে, আমি 2 জন কনস্টেবল পাঠাচ্ছি। পুলিশের লোক দেখলে কেউ বাধা দেওয়ার সাহস পাবে না। ঠিক আছে, এক্ষুনি পাঠাচ্ছি। ভাগ্যক্রমে একটু খোঁজাখুঁজির পরেই গ্লাসটা পাওয়া গেল, একটা ড্রেসিং টেবিলের অনেক নিচে থেকে। গ্লাসটা সাথে নিয়ে রনি ফিরে এলো থানায়। এতদিন পড়ে থাকার ফলে গ্লাসটা পুরো শুকিয়ে গেছে। সহদেব গ্লাসটা দেখে বলল, এর থেকে আর কিছু পাওয়া যাবে? চান্স তো নেই, তবু পাঠিয়ে দিই। অভাবনীয়ভাবে ফরেন্সিক রিপোর্ট ড্রাগসের উপস্থিতি প্রমাণ করল। কিন্তু এরপর ড্রাগস মেশানো ডাব তিন্নি অরূপের হাতে তুলে দিয়েছিল, তাই দোষ প্রমাণিত হলেও শাস্তি হবে তিন্নির। আসল অপরাধী অধরাই থেকে যাবে। এই কেসের চিন্তায় গত কদিন ধরে অমলেন্দুর নাওয়া খাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। ওদিকে সুভাষ সহদেবের কাছে স্বীকার করেছে যে সে তাদের মালিকের হুকুমেই অরূপকে ড্রাগস দিয়েছিল। সেক্ষেত্রে সুভাষের বয়ান গুরুত্বপূর্ণ হলেও ভয় থেকে যায় যদি কোর্টে গিয়ে সুভাষ বয়ান পাল্টে দেয়, তবে আর কিছুই করার থাকবে না। আমিও এ ব্যাপারে অমলেন্দুকে কোনো সাহায্য করতে পারছি না ভেবে খুব খারাপ লাগছে। এসব ভাবনার মাঝে কলিং বেলটা হঠাৎ বেজে উঠল। আমি উঠতে যাচ্ছিলাম দরজা খুলতে, দেখলাম বলাইদা হন্তদন্ত হয়ে হেসে দরজা খুলেই হিন্দিতে কাকে যেন বলছে। এই नहीं चाहिए बोला ना, क्यों বিরক্ত করতে হয় বারবার? হ্যাঁ, যাও यहाँ से। অপর প্রান্ত থেকে কি উত্তর এলো বুঝতে পারলাম না। চোখে মুখে বিরক্তি ফুটিয়ে বলাইদা অমলেন্দুকে উদ্দেশ্য করে বলল, এই হয়েছে নিচের ঘরে থাকার জ্বালা। যা যা দরকার এসে কলিং বেল টিপলেই হলো। আমি কি এত পারি নাকি বাবু? এরপর আর যদি কখনো নিচের ঘর ভাড়া নাও তাহলে আমাকে আর কাজে রাখবে না। বারবার কাজ ফেলে এসে সেলসম্যানের বকবক শোনো, ও বাবু আমি ওসব পারবো না। এখন তো ঘর বদলানোর কোনো পরিকল্পনা নেই বলাইদা, অন্য কোনো উপায় থাকলে বলো। তাহলে ওই কলিং বেল খুলে দিয়ে আজকাল কিসব ক্যামেরা বার হচ্ছে না, কি যেন বলে, ওই 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 কম্পিউটারের সাথে যেসব লাগানো থাকে দরজায়। আরে আরে কি যেন নাম, আর বলো না তোমরা, ওই এখনকার সব দোকানে লাগানো থাকে যে। হঠাৎ কি হলো কিছু বোঝার আগেই অমলেন্দু গিয়ে 50 বেঁটে খাটো বলাইদার গালে চুমু খেয়ে তাকে কোলে তুলে নিয়ে এক চক্কর ঘুরিয়ে নামিয়ে দিল। আচমকা এরকম ব্যবহারের জন্য বলাইদাও প্রস্তুত ছিল না, তার মাথা ঘুরে গেল। আরে কি করছো? বলাইদা পড়ে যাবে তো, নামাও নামাও, বলাইদাকে নামাও। বলাইদা ততক্ষণে চিৎকার শুরু করে দিয়েছে, আরে বাঁচাও বাঁচাও বাঁচাও, আরে এই পড়ে যাবো তো, আরে পড়ে গেলাম রে, পড়ে গেলাম রে। অগত্যা আমি ত্রাণকর্তা হয়ে ছুটে গেলাম। ওদিকে বলাইদার ত্রাহি ত্রাহি রবে ওপর থেকে বৌদি আর রোহিণীও ছুটে এলো। কি হয়েছে বলাইদা? বলাইদার মাথা ঘুরিয়ে দিয়েছে অমলেন্দু। ও বাবা, ও বাবা গো, এখন আমার মাথা বনবন করছে গো। তাই বলো, আমরা ভাবলাম ঘরে বুঝি ডাকাত পড়েছে। ও বাবা, যা করলো আমার সাথে, তার থেকে মনে হয় ডাকাত পড়া ঢেল ভালো ছিল বাবু। ও বাবা, তুমি জানো না বলাইদা তুমি কি করেছো? যেখানে আমি আলোর বিন্দু খুঁজছিলাম সেখানে তুমি আমাকে হ্যাজাক জ্বালিয়ে দিয়েছো। আমি আবার কি করলাম? আর ওই হ্যাজাক তো বাড়িতে নেই। ওই যে সিসিটিভির কথা মনে করালে তাতে একটা উপায় মাথায় এসেছে। রোহিণী, এবার মনে হচ্ছে তোমার অরূপের খুনি ধরা পড়বে। কিভাবে দাদা? সহদেবকে ফোন করো সীমান্ত, ওকে বলো সার্কাসের সকলের ফোনের টাওয়ার ট্র্যাক করতে। অরূপের মৃত্যুর আগে কার কার ফোনের লোকেশন কোন ওষুধের দোকানের কাছে ছিল বেশ কিছু সময়ের জন্য, সেই ওষুধের দোকানের সেই সময়ের সিসিটিভি ফুটেজ চেক করাতে বলো। আমি নিশ্চিত এবার পাক্কা প্রমাণ পাওয়া যাবে। আমরা সত্যিই কত মাথা মোটা। এই বুদ্ধিটা আমাদের দুজনের মাথায় আগে কেন এলো না? মাথায় বুদ্ধি আসার জন্য বুদ্ধি থাকতে হয়। দাদার মাথায় বুদ্ধি আছে বলেই না এসেছে। অমলেন্দু, তোমার আদরের বোনকে বলো মুখ সামলে কথা বলতে, নাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এমনিতেও ওনার থেকে খারাপ আর এ বাড়িতে কেউ নেই। যতই খারাপ হই না কেন, সুভাষের থেকে তো ঢের ভালো। সীমান্ত, কোথায় কি বলতে হয় সে জ্ঞান কি হারাচ্ছ?
অমলেন্দু টোকা খেয়ে উপলব্ধি করলাম আবার একটা ভুল করে ফেলেছি। সুভাষ কম মানসিক অত্যাচার করেনি রোহিণীকে। সেই ক্ষত ভোলানোর চেষ্টা না করে তাকে পুরনো স্মৃতি মনে করিয়ে দিয়ে ভালো কাজ করলাম না। আমি কিছু বলার আগেই রোহিণী চুপচাপ মাথা হেঁট করে ওপরের ঘরে চলে গেল। অবশেষে অমলেন্দুর বুদ্ধিতেই বাজিমাত হলো। ফোনের লোকেশন ট্র্যাক করে একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গেল, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সুভাষ আর একজন লোক ওষুধের দোকানে ওষুধ কিনতে এসেছে। জুম করলে ড্রাগসের শিশির গায়ে লেখা নামটাও স্পষ্ট দেখা যাচ্ছে। রোহিণীর কাছ থেকে আমরা শিওর হলাম সুভাষের সাথে লোকটা সার্কাসের মালিক ধীরাজ গোয়েল। ব্যাস, আর কি চাই? এই প্রমাণ যথেষ্ট অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য। আসবো দাদা? দাদার কাছে আসার জন্য বোনের কবে থেকে অনুমতি নিতে হচ্ছে? তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো দাদা। আজ তোমার জন্য অরূপদার অপরাধীরা ধরা পড়ল। কোনো প্রতিদান ছাড়াই তুমি যেভাবে আমাকে ওই অন্ধকার থেকে বের করে আনলে, এখানে এক নতুন পরিবার দিলে, তার জন্য কি বলে কৃতজ্ঞতা জানাবো আমি জানি না। কে বলল আমি বিনা প্রতিদানে এই কেসে কাজ করেছি? এই কেসে এখনো পর্যন্ত সব থেকে বেশি পারিশ্রমিক পেয়েছি আমি। পারিশ্রমিক কে দিল? তোর মতো ছোট্ট বোন পেয়েছি। এটা কি কম মূল্যবান? আর রইল তোর কৃতজ্ঞতা জানানোর, সেটার একটা উপায় অবশ্য আছে। কি উপায় দাদা? দেখ, তোর মতো বুদ্ধিমতী মেয়ের জন্ম সার্কাসে খেলা দেখানোর জন্য হয়নি। পৃথিবীর অনেক বড় বড় কাজ তুই করতে পারিস। ঘরে বসে বসে সময় নষ্ট না করে আবার নতুন করে জীবনটা সাজাবন। আমি আছি তোর পাশে। কি করব দাদা? পড়তে চাইলে পড়া শুরু কর, আবার লেখাপড়া করে 10 জনের একজন হয়ে দেখা। এটাই আমার চাওয়া আমার বোনের কাছে। ঠিক আছে দাদা, লেখাপড়া করব। তবে আমার বাড়ির লোকেরা আমার পাঠানো টাকার উপরই নির্ভরশীল। ওদের জন্য আমাকে কিছু রোজগার করতেই হবে। ওদের দরকারের টাকা আমি তোমার থেকে নিতে পারবো না। আমার জন্য তুমি যোগ্য কোনো কাজ খুঁজে দাও। কাজ আর পড়া আমি দুটোই করবো একসাথে। বেশ বেশ, ঠিক আছে, আমাকে একটু সময় দে, আমি ঠিক তোর জন্য একটা চাকরি খুঁজে দেব। ততদিন সীমান্তর কাছে পড়াশোনা শুরু কর তুই। হ্যাঁ, আবার সীমান্ত? খুব শুনছিলেন সার্কাসে শিহরণ। আমাদের আজকের গল্প পাঠে ছিল সায়ন্তন, গল্পের সূত্রধার আমি আর্য। অন্যান্য চরিত্রে সৌমেন, রুবিনা, সৌভিক, দুর্বা, তৃষা, সৌমিলি, প্রীতম, শঙ্খ এবং আমি আর্য। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? নিশ্চয়ই জানাবেন। আমাদের কিভাবে জানাবেন? আমাদের কমেন্ট সেকশন আপনার জন্য খোলাই আছে, এবং তার সাথে আপনি যদি চান তাহলে আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমাদের ওখানে জানাতে পারেন। আমাদের বেশ ভালো লাগে যদি আমাদের নিজেদের শ্রোতারা আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের সাথে কথা বলেন। তাহলে আজকের মতো এতটুকুই। সামনের সপ্তাহে আরও একটি দারুণ গল্প নিয়ে ফিরে আসবে টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। ততদিন খুব ভালো থাকবেন। শুভরাত্রি।